আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা আমাকে সবাই ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, পেছনে স্ক্রিনটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, অল ক্লিয়ার কিনা? যদি সবকিছু ঠিকঠাক দেখা যায়, শোনা যায় এবং বোঝা যায় তাহলে কাইন্ডলি একটু আমাকে জানাই দাও। জি ভাইয়া সবকিছু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। কি অবস্থা সবার? পড়াশোনার কি অবস্থা তোমাদের? তোমাদের পড়াশোনা কি চলতেছে? তোমাদের অনেকের হয়তো আমি কথা বললাম তোমাদের অনেকের সাথে, বলতেছিলাম ট্রাম পরীক্ষা অনেকে শুরু হয়ে গিয়েছে, অনেকের শেষ শেষেরও পথে, অনেকে আবার বলতেছিল যে ভাইয়া ডেট দিয়েছে, অনেকে বলতেছিল ডেট পিছিয়ে দিয়েছে। যাই হোক, তোমাদের কি অবস্থা সবার? আকাশকে দেখতে পারতেছি, ইয়াসমিন আক্তার, আফসানা নিমি, জুই আক্তার, জিনিয়া, তার পরবর্তীতে হচ্ছে আব্দুস সামি, ইয়াসমিন আক্তার, অনেকে দেখতে পারতেছি, রাইট? আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে অহনা, মুস্তাকিমা। আচ্ছা ঠিক আছে, সবাই কি দেখতে পারতেছো? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। লাস্ট দিনের পড়াশোনাগুলো ঠিকঠাক মতো করেছিলা? ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নুসরাত জাহানও চলে এসেছে, রাজিয়া, তারপর হচ্ছে মুসাব্বিন মিনা, সেনা মনে হয়, রুকাইয়া ইসলাম, বর্ণা, আরনা হোসেন, ফাতেমা নাহার টিপা, সাদিয়া আক্তার, ফাতেমা নাহার টিপা। আচ্ছা ঠিক আছে, সবাই কি ঠিকঠাক শুনতে পারতেছো, দেখতে পারতেছো? মেহেজাবিন, হাবিব, সারা, আবিদ, তারপর হচ্ছে তারজুম, সানজিদা আক্তার, শেফা চলে এসেছে, জাবিদা নাকি আছে, জুবাইদা মনে হয়, ফাতেমা পারভিন, রুকাইয়া ইসলাম, শর্মা, স্বর্ণা। আচ্ছা ঠিক আছে, সবাই কি ঠিকঠাক? আপনার শীত লাগে না? না, এখন একটু ঢাকায় একটুখানি গরম পড়েছে। হ্যাঁ, বাইরে গেলে আবার জ্যাকেট ট্যাকেট পড়তে হয়, রুমের ভিতরে আমি এসি ছেড়ে দিয়ে আসলে ক্লাস নিচ্ছি। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আফরোজাও চলে এসেছে, মাহাজিবিন, হাবিব, সারাও এসেছে, ফাতেমা, ফারহান। আচ্ছা শুনো, কথা হচ্ছে আমরা পড়াশোনা শুরু করতে চাই। আজকের ক্লাসের পড়াশোনাগুলো একটু ম্যাথমেটিক্যাল টাইপের, আমরা কিছু জিনিসপত্র প্রুফ করব। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আজকের ক্লাসে তোমরা পূর্ণ মনোযোগ দাও ফারদিন ভাইয়ার সাথে, কেমন? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। তবে আজকে ক্লাস, যদি আগের কোনো ক্লাস তোমরা করে নাও থাকো কোনো সমস্যা নাই, বাট আজকের ক্লাস থেকে তোমরা পরীক্ষার মধ্যে, আচ্ছা এক্সাম শেষ, আব্দুস সামির, শাবাশ, আকিব, আচ্ছা নুসরাত জাহান, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো? ভালো আছি, ভালো আছি, ভালো আছি ইমু, ভালো আছি ভাইয়া, নুসরাত জাহান ইমু। আচ্ছা, ফাতেমা পারভিন, কি অবস্থা তোমাদের? আচ্ছা ঠিক আছে, আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু 3 মিনিট সময় আছে, তোমরা জয়েন করে ফেলো হিমু বা ইমু। আচ্ছা ঠিক আছে, দেখো ভাইয়ারা, তোমরা একটু খেয়াল করো, আমি এই চ্যাপ্টারটা যখন থেকে শুরু করেছি কোনো একটা ম্যাথ বা কোনো কিছু নিয়ে কথা বলি নাই। আজকে ফর দ্য ফার্স্ট ক্লাস আমি বলবো তোমরা অবশ্যই এখন যে ক্লাসটা করবা, আজকের ক্লাসে অবশ্যই খাতা রাখবা। খাতা, এবং খাতার সাথে কলম না রাখলে সেটার কোনো আসলে সামঞ্জস্যটা খুঁজে পাওয়া যাবে না। খাতা কলম লাগবে, এবং আমি যা যা পড়াবো সবকিছু লিখবে। কি করবা? বুঝে বুঝে লিখবে। আমি যখন যেটা বুঝাবো, দরকার হলে আমি তোমাদেরকে একটু সময় দিব, একটুখানি একটুখানি বুঝে বুঝে লেখার চেষ্টা করবে, কেমন? যদি তোমরা আজকের ক্লাসটা যদি না বুঝো, তাহলে কিন্তু একটু মুশকিল আছে। একটু ক্লাসটা একটুখানি হয়তো বা ক্রিটিক্যাল, বাট আমি আছি প্যারা নাই, একদম সহজ করে বোঝানোর চেষ্টা করবো। আমরা আজকে অনেক রকম সমীকরণ নিয়ে কথাবার্তা বলবো, অনেক রকম ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলবো, অনেক রকম ইকুয়েশন সলভ করব, কেমন? অনেকগুলো ম্যাথ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সুতরাং একটু আজকের ক্লাসে বেশি মনোযোগ লাগবে। কি বলেছি? আজকের ক্লাসে যে জিনিসটা সব থেকে বেশি প্রাধান্য পাবে, সেই জিনিসটা হচ্ছে আজকের ক্লাসে তোমাদের একটু বেশি মনোযোগ লাগবে। বেশি মনোযোগ। কি লাগবে? বেশি মনোযোগ লাগবে। বোঝাতে পেরেছি? এই তোমার আজকের ক্লাসটাতে বেশি মনোযোগের প্রয়োজন। তো আমি কি তোমাদের কাছে আজকের ক্লাসে একটু মনোযোগ পাবো? আমি কি পাবো? তোমরা একটু আমাকে কথা দাও তো ভাইয়া, আজকের ক্লাসে উল্টাপাল্টা কোনো কথাবার্তা বলবা না। যতটুকু দরকার ঠিক ততটুকু আমাকে জিজ্ঞেস করবে, যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলবা, যতটুকু দরকার ততটুকুই হচ্ছে ক্লাসের মধ্যে অ্যাটেনশন রাখবা। আজকে আবারও রিপিট করতেছি, যদি তুমি ক্লাসটাতে মনোযোগ না দাও, তাহলে পরবর্তীতে গিয়ে পড়াশোনা বুঝতে অনেক প্যারা খাবা। সুতরাং আজকের ক্লাসের যত রকম ঝামেলা আজকের ক্লাসে আমার সাথে যদি তুমি মেটাতে চাও, তাহলে আমি বলবো একটু 1 ঘন্টা 30 মিনিট আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। খুবই সহজ টপিক, তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর যদি তোমার মনে হয় যে ভাইয়া না, আপনি যেমনি ইচ্ছা পড়ান, আমার কোনো প্যারা নাই, আমি একটুখানি প্রেমের কথা বলবো, একটুখানি ছকিনার কথা মনে করব, একটুখানি জরিনার কথা মনে করব, একটুখানি মনে মনে রিক্সা চালাবো, একটুখানি শ্বশুর শাশুড়িকে গিয়ে চা পানি করে দিয়ে আসবো, তাহলে তো আসলে কিছু বলার নাই। আসলে ভবিষ্যতে হচ্ছে রিক্সাই চালাতে হবে।
ঠিক আছে, আমি তোমাদের কাছে বড় ভাইয়া হিসেবে আজকে রিকোয়েস্ট থাকবে এই তিনটা জিনিস, খাতা কলম যা যা বলবো তা লিখবা এবং সাথে সাথে বেশি মনোযোগ দিবা। ঠিক আছে, যেহেতু 6:30 আমরা ক্লাসটা শুরু করি, কোনো সমস্যা নেই আপন কোনো সমস্যা নাই, আগের ক্লাস না করলে কোনো সমস্যা নেই, আজকের ক্লাসটা করো ইনশাআল্লাহ। একটু অন্যভাবে করাবো, বাট ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। লাস্ট ক্লাস করতে পারোনি কোনো সমস্যা নেই, আজকের ক্লাস করার জন্য বা বোঝার জন্য লাস্ট ক্লাস কোনো দরকার নেই। কেমন? হ্যাঁ, 30-এর জন্যই অপেক্ষা করতেছিলাম, সবাই একটু জয়েন করে ফেলতেছে। কেমন? ঠিক আছে, সো আমরা 30 না 31-এ শুরু করবো, 31 বেজে গিয়েছে। সো চলো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যারা যারা মাত্র আসলা তোমাদেরকে মনে করিয়ে দেই, আজকের ক্লাসে আমি বারবার বলবো, যারা ক্লাসের মাঝখানে এসে, দেখো ক্লাসের মাঝখানে অনেকেই আসতেই পারে, কোনো সমস্যা নাই, কেউ একজন এই তিনটা লিখে একটু রেখে দাও। কেউ যদি ক্লাসের মাঝখানে এসে ডিস্টার্ব করে বা জিজ্ঞেস করে কি পড়ানো হচ্ছে আমি বুঝবো কিনা, তাকে একটু এই কপি করে রাখো আর কি, এইটা জানাই দিবা। ফারদিন ভাইয়া বলেছে খাতা কলম লাগবে, আজকের ক্লাসটা নোট করতে হবে এবং আজকের ক্লাসটাতে একটু বেশি মনোযোগ লাগবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, সো চলো প্রথমে যদি আমি বলি, এই জিনিসটা লিখার কোনো প্রয়োজন নাই, এর পরের পার্ট থেকে লিখবা। এই জিনিসটা লিখার কোনো প্রয়োজন নাই, একটা জিনিস শুধুমাত্র এটা পরবর্তীতে স্লাইড পাবা, পরের থেকে এটা লিখবা না। বিক্রিয়ার হারের উপর প্রভাবক বিস্তারকারী নিয়ামক। বিক্রিয়ার হার মানে কি, এটা আমরা আগের ক্লাসে শিখেছি, যদি তোমরা না পড়ে থাকো করবা, কোনো সমস্যা নাই। বিক্রিয়ার হার নিয়ে পড়াশোনা হয়েছে, কোনো সমস্যা নেই, জাস্ট এটা একটু এমসিকিউ এর জন্য মনে রাখবা যে ভাইয়া পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউ তে দিয়ে দেয় নিচের কোনটি বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তার করে। বুঝতে পেরেছো আমার কথা? সো দেখো, প্রথমটা কি, প্রথম হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, চাপ, বিক্রিয়ার ঘনমাত্রা, তাপমাত্রা, প্রভাবক, প্রকৃতি, আলোর উপস্থিতি। তো এই জিনিসগুলো প্রথমে একটু আধা মুখস্থ করবা, দেখবা এই জিনিসগুলো এমসিকিউ আসলে উত্তর করতে পারবা। বাট আজকে আমরা শুধুমাত্র কথা বলবো এই যে তাপমাত্রার যে প্রভাবটা দেখতে পাচ্ছ না, এই যে তাপমাত্রার প্রভাবটা, এইটা নিয়ে আলোচনা করব। এখান থেকে আসলে কি কি আসতে পারে তোমার বোর্ড পরীক্ষাতে, এখান থেকে তোমার বোর্ড পরীক্ষাতে সিকিউ এবং এমসিকিউ দুই জায়গায় আসতে পারে। সুতরাং আজকের ক্লাসটা কিসের উপর হবে? আজকের ক্লাসটা এমন একটা ক্লাস যেই ক্লাস থেকে সিকিউ আসতে পারে এবং এমসিকিউ আসতে পারে। বুঝতে পেরেছো আমার কথা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সিফা। সো মনে রাখবা, আজকের ক্লাসে মনোযোগ বেশি প্রয়োজন তোমাদের। আজকের ক্লাসে কয়েকটা জিনিস, খাতা কলম লাগবে, যেটা যখন লিখাবো তখন সেটা লিখবা। ওয়ালাইকুম আসসালাম ফাইজা। সো চলো আমরা শুরু করি। তোমরা খাতা কলম নিয়েছো, সবাই রেডি? ওয়ালাইকুম আসসালাম কাইয়ুম, অনেকে জয়েন করতেছে মাত্র। আমরা একসাথে শুরু করি, খাতা কলম নাও। আজকের ক্লাসে খাতা কলম লাগবে, পরীক্ষা পুরো ক্লাস জুড়ে আমি যা লিখবো তা লিখতে হবে এবং ক্লাসের মধ্যে বেশি মনোযোগ লাগবে। বোঝাতে পেরেছি? সো চলো আমরা শুরু করি। চলো দেখো, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব মনে করবা, সব সময় মনে রাখবা, যদি আমি কোনো একটা বিক্রিয়া চলতেছে, চিন্তা করো, না আগেরটা লিখার কোনো প্রয়োজন নাই, এটা লিখবা না, এটা স্লাইড পেয়ে যাবা, এটা লিখার কোনো প্রয়োজনীয়তা নাই, এখন থেকে লিখবা। ধরো কোনো একটা বিক্রিয়া চলমান আছে, মনে রাখবা কোনো একটা বিক্রিয়াতে, সব সময় মনে রাখবা কোন বিক্রিয়াতে, কি বলেছি, কোন বিক্রিয়ার তাপমাত্রা, যদি বিক্রিয়ার তাপমাত্রা, কি বলেছি, কোন বিক্রিয়ার তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, মানে তোমার আগে তাপমাত্রা ছিল ধরো 30, এখন তুমি সেটাকে 40 করেছো। বুঝতে পেরেছো আমার কথা? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কোন বিক্রিয়ার তাপমাত্রা আমি কি করব, বৃদ্ধি করব। ধরো কোনো একটা বিক্রিয়া আগে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছিল, সেটাকে আমি বৃদ্ধি করে 10 ডিগ্রি বৃদ্ধি করে 70 ডিগ্রি করলাম। অথবা কোনো একটা তাপমাত্রা 1000 ডিগ্রিতে কোনো একটা বিক্রিয়া হচ্ছিল, সেটাকে আমি আসলে 1000 থেকে 1010 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে কনভার্ট করলাম। অর্থাৎ কত ডিগ্রি বৃদ্ধি করেছি, কোনো একটা বিক্রিয়া তাপমাত্রা আমি 10 ডিগ্রি বৃদ্ধি করেছি। আচ্ছা, তাপমাত্রা যত বৃদ্ধি করা হয় বিক্রিয়ার বেগ তত বৃদ্ধি পায়, বিক্রিয়ার হার তত বৃদ্ধি পায়। সবসময় মনে রাখবা, বিক্রিয়ার তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয়, তাহলে বিক্রিয়ার হার, মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট, বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে।
2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। কি পায় বলো তো ভাইয়া? 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়, মানে আগের দ্বিগুণ হয়ে যায়, আগের 3 গুণ হয়ে যায়। তার মানে এইটা আসলে এমসিকিউতে আসে। যদি আমি 10 ডিগ্রি বৃদ্ধি করি, আগে যে আসলে বিক্রিয়ার হারটা ছিল, বিক্রিয়ার হার কি? বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় যে একটা রেশিও, সেটাকে বলা হয় বিক্রিয়ার হার। তাহলে দেখো, আমার একটা বিক্রিয়া চলতেছিল এ থেকে বি, এটা উৎপন্ন হচ্ছিল। তো আমি আগের এটা তাপমাত্রা ছিল 50 ডিগ্রিতে চলতেছিল, তো আমি এটাকে চেঞ্জ করে আমি এটাকে 60 ডিগ্রিতে কনভার্ট করতাম। তো এই যে বিক্রিয়ার হারটা যা ছিল, যে এখান থেকে এখানে পরিণত হওয়ার যে হার, সেই হারটা 2 থেকে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি হবে। আমার কথা বুঝাতে পেরেছি? এই লাইনটা অর্থ বুঝাতে পেরেছি? ঠিক আছে, ওয়েলকাম জুবায়ের, ক্লাসের মধ্যে ওয়েলকাম তোমাকে। ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস করো, সব বুঝে যাবা জুবায়ের, কোনো প্যারা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, 10 ডিগ্রি ফিক্স, এগুলো আসলে হচ্ছে বিজ্ঞানীরা করেছে। এইটা ফিক্স। এটা আসলে কিসে আসবে বলতো ভাইয়া? এটা আসলে এমসিকিউ তে আসবে, যে কোনো একটা বিক্রিয়ার তাপমাত্রা যদি আমি 10 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে ওইটা বিক্রিয়ার যে হার, সেটা 2 থেকে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি হবে। যদি আগে এরকম হইতো যে ধরো এই বিক্রিয়ার হার আগে ছিল, এই বিক্রিয়ার হার আগে ছিল ধরো এক্স, পরবর্তীতে 10 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার কারণে কয় গুণ বৃদ্ধি পাবে? এক্স এর সাথে এটার আরো 2 গুণ, 2x বৃদ্ধি পাইল, অর্থাৎ নতুন বিক্রিয়ার হার হবে 3x। বুঝছো? এই যে 2 গুণ আগে বৃদ্ধি পাইছে, যে বৃদ্ধি পাওয়া মানে কি? যোগ করে দেয়া। বৃদ্ধি মানে কি? যোগ করে দেয়া। বুঝতে পেরেছো? এই যে আগে ছিল x, 2 গুণ বৃদ্ধি পাইছে, নতুন হয়ে গেছে 3x, অথবা 3x ও হতে পারে। এটা এমসিকিউ তে আসতে পারে। সো চলো আমরা এখন আসল পড়াশোনায় যাই। এখন থেকে তোমরা খাতায় লিখবা, এই যে বিক্রিয়ার হারের উপর যে তাপমাত্রার প্রভাব, না এই প্রভাব নিয়ে একজন বিজ্ঞানী চাচ্চু আছেন। তোমরা তো জানো কেমিস্ট্রিতে অনেকজন বিজ্ঞানী আছেন। আরহানিয়াসের নিয়ম শুনেছো, বা লাশাতিলিয়ার শুনেছো, অনেকজন, অ্যাভোগাড্রো শুনেছো কেমিস্ট্রিতে, রাইট? সো এখন একটা নতুন বিজ্ঞানীর নাম বলি, সেই চাচ্চুর নাম হচ্ছে আরহেনিয়াস। এটা খাতার মধ্যে লিখো। এই যে কি বলেছি, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, মানে একটা বিক্রিয়াতে এই যে তোমাকে যে বললাম 2 গুণ থেকে 3 গুণ বৃদ্ধি পায়, এটা কিভাবে? এগুলো ম্যাথ করব আমরা, কোনো সমস্যা নেই, ম্যাথ করে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, বিক্রিয়ার হারের উপর যে তাপমাত্রার প্রভাব, এটা আসলে আরহেনিয়াস চাচ্চু আমাদেরকে একটা সমীকরণ দিছিল। আরে রে 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 তাহিয়া তারাম্মুন, কতবার কইলাম রে বাবা যে তোমরা লিখো, খাতায় লিখো। আল্লাহ, কয় স্ক্রিনশট নিব, জীবনটা শেষ করে দিলি রে বাবা। হ্যাঁ, স্ক্রিনশট খাতার গ্যালারিতেই থাকে। আরেকজন কয় প্রথমটা সেলাই নিব, তোরে অপারেশন করা লাগবে, তোর মাথায় অপারেশন করা লাগবে। কয় সেলাই নিব, এটার নাম সেলাই, নট সেলাই। কয় সালাদ নিব, সেলাই নিব, কয়দিন কয় পরে সে কবে পাঞ্জাবি নিব, হ্যাঁ, সুই নিব, সুতা নিব। আর হেনি আছে, একটু ফাস্ট হইতে হবে তোমাদেরকে। আর হেনি আছে সমীকরণ, একটা সমীকরণ আছে, যে সমীকরণটা আরহেনিয়াস চাচ্চু দিছিল। চুপচাপ করে ওই সমীকরণটা লিখো। কি বলতে কি বুঝাচ্ছে প্রশ্ন এখন করা যাবে না, আমি এখন কোনো প্রশ্ন নিব না। চুপ করে, একদম চুপ করে আমার সমীকরণটা একটু দাও। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? দেখো ভালো করে খেয়াল করো। দেখো, সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ, এমসিকিউ তে অনেক আসে, অনেক আসে। সাথে সাথে দেখো, ভালো করে লিখে রাখবা। সমীকরণটা ওই চাচ্চু দিছে কে, কে কে সমান সমান, কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবা না। এ, এখানে একটা গুণ চিহ্ন, মানে এটা তো বড় গুণ না, ডট মানে গুণ। তার পরবর্তীতে ই, কোনো প্রশ্ন চলবে না। তার পরবর্তীতে এখানে একটা পাওয়ার হবে, মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। এটা একটু লিখো। সবাই লিখা হইলে বলো যে ভাইয়া লিখা হয়েছে। সবাই বলো, সবাই বলো, লিখা হলে বলো। কোনো কেউ প্রশ্ন জিজ্ঞেস করবে না, জাস্ট লিখো। আজকের ক্লাসে বলেছিলাম বেশি মনোযোগ দরকার, সবাই লিখো। লিখা হলে আমাকে বলো। এবার
অবশ্যই একটা স্কেল রাখবা, এ পাশে একটা মার্জিন দিবা। এই জিনিসগুলো দিয়ে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে এইটা এখন আমরা করব। প্রথমে ধরো কাকে ধরবো আমরা ভাইয়া? প্রথমে কে কে ধরো। কে কে মানে কি বুঝায়? বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক কি বুঝায়? কে মানে কি? কে মানে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক। চুপ করে থাকো, কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না, জাস্ট লিখো কোনটা মানে কি বুঝায়, জাস্ট লিখো। এ মানে কি? এ মানে হচ্ছে ওই যে আরহেনিয়াসের চাচ্চু আছে না, আরহেনিয়াস চাচ্চু তার সমীকরণ। আরহেনিয়াসে আর দিয়ে শুরু না, এ দিয়ে শুরু। বিজ্ঞানী আরহেনিয়াস চাচ্চুর নামের প্রথমে এ দিয়ে শুরু, চিন্তা করবা। এতে হচ্ছে ওই আরহেনিয়াসের ধ্রুবক। এ মানে কি? আরহেনিয়াস চাচ্চু লিখো না, আবার হেনিয়াস। খাতায় লিখতে হবে, সব বুঝে বুঝে লিখো, বাট কিছু জিনিস পরে বুঝাবো, জাস্ট এখন লিখো খাতার মধ্যে। আরহেনিয়াস ধ্রুবক। বোঝাতে পেরেছি? দুইটা ধ্রুবক মানে এখানে তার মানে কি কে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এও একটা কনস্ট্যান্ট ভ্যালু। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, উপরে কি লিখছেন? ই এর উপরে কি লিখেছেন বোঝা যায় না, থ্যাংক ইউ। কেউ কথা বলে না কেন? এই যে দেখো, এবার বোঝা যাবে ইনশাআল্লাহ। দেখো, এটা হচ্ছে উপরে একটা মাইনাস দিয়েছি, বুঝছো? তার পরবর্তীতে একটা সোজা টান দিয়েছি, তার পরবর্তীতে এখানে লিখেছি ই এ, আর নিচে লিখেছি আর টি। হোপফুলি এবার বোঝা যাবে, রাইট? বোঝা যায় না এবার? দেখো তো ভাইয়া উপরেরটা, এবার হোপফুলি বোঝা যাবে। ঠিক আছে, এবার আসো। ই মানে কি? যদি এই কথা কেউ প্রশ্ন জিজ্ঞেস করে আমি বলবো ক্লাস 6 এ ভর্তি হও। কেন? আচ্ছা, তোমরা করনি ওই যে লন ই, এই ই এর ম্যাথ হোপফুলি করেছো, না করলে আসলে আমার কপাল খারাপ নাকি তোমার আমি জানি না। এই লন ই এর ই হচ্ছে এইটা, এই যে ই। লন তাকে ছেড়ে চলে গেছে বাপের বাড়িতে, তাই সে একা একা আছে, বুঝছে? এটা হচ্ছে সেই ই। কেমন? এখন দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে একটা নতুন জিনিস তোমাকে শিখতে হবে। এটা এমসিকিউ এর জন্য। এই এ সম্পর্কে তোমার একটা নতুন জিনিস জানতে হবে। আরহেনিয়াস চাচ্চু তার যে ধ্রুবকটা আছে সেই সম্পর্কে আরো কিছু জিনিস দিয়ে গেছে, যেগুলো আমরা সবকিছু শিখবো কিন্তু। সো যার কারণে একটু ডিটেইলসে বলতেছি, এগুলো বইয়ের মধ্যে সব আছে। এ সম্পর্কে আরহেনিয়াস চাচ্চু একটা নতুন জিনিস বলে গেছে। কি বলছে? এই জিনিসটা সমান সমান তুমি আরেকটা কথা বলতে পারবা, যেটা হচ্ছে পি ইন্টু জেড। এটা মানে কি ভাইয়া? জাস্ট এমনি মনে রাখো, আপাতত কোনো প্রশ্ন চলবে না। পি সমান সমান হচ্ছে স্থানিক দিক বিন্যাস। এটা মানে কি আমি বুঝাচ্ছি, আগে লিখো। স্থানিক দিক বিন্যাস। বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এখানে জেড মানে কি? প্রতি একক সময় যে বিক্রিয়াটা হয় না তার হার। তার মানে এখানে দেখো, এখানে হচ্ছে প্রতি সেকেন্ডে দিক বিন্যাস। প্রতি সেকেন্ডে দিক বিন্যাস। এবার আসো, আমি এই দুইটা জিনিস, এটা লিখো আগে, তারপর আমি এই দুইটার কাহিনী বুঝাচ্ছি। লিখো আগে, তোমাদেরকে লিখার সময় দিচ্ছি। বলো, লিখা হইলে আমাকে একটু জানাও যে ভাইয়া লিখা হয়েছে। স্থানিক দিক বিন্যাস কি? এটাও বলতেছি। প্রতি সেকেন্ডে দিক বিন্যাস কি? এটাও বলতেছি। আচ্ছা শোনো, তাহলে আমি তোমাদেরকে বলি, লিখা হইছে? লিখা হইলে আমাকে একটু বলো। তাহলে এই দুইটা জিনিস মানে কি বুঝায়, জাস্ট আমি ওইটা বুঝাই দিচ্ছি। বলো, লিখা হলে আমাকে একটু বলো যে ভাইয়া লিখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এই তো জুবায়ের লিখে ফেলেছে, তৃষা দত্ত লিখে ফেলেছে, ফাতেমা খাতুন, থ্যাংক ইউ তোমাদেরকে বাবারা, সবাইকে থ্যাংক ইউ যারা লিখে ফেলেছ। বুঝো, ভালো করে খেয়াল করো। স্থানিক দিক বিন্যাস, প্রথমে যদি আমি তোমাকে এই কথাটা বলি ভাইয়া স্থানিক দিক বিন্যাস মানে কি, গতদিন আমি অনেক সুন্দর করে বুঝিয়েছি। ধরো তোমার সিয়াম ভাইয়া এই দিকে যাচ্ছে, এবং তোমাদের সিয়াম ভাইয়ার যে ধরো যে নিব্বি সে এই পাশে আসতেছে।
তারা নির্দিষ্ট বরাবর একটা দাগ বরাবর সংঘর্ষ করে এবং তাদের মাঝখানে একটা ভালোবাসা তৈরি হয়। তার মানে দেখো ভালো করে খেয়াল করো, সেম একইভাবে বিক্রিয়ক সমূহ যখন বিক্রিয়া করে তারা নির্দিষ্ট দিক বরাবর এসে আসলে সংঘর্ষে লিপ্ত হয়। তো এই যে গতদিন এটা বলেছিলাম, বিক্রিয়ক সমূহ যখন বিক্রিয়া করে নির্দিষ্ট দিক বরাবর এসে সংঘর্ষ করে। তো এইটাই আসলে বুঝাইছে যে নির্দিষ্ট দিক বিন্যাস, স্থানিক দিক বিন্যাস, যে তারা যে একটা নির্দিষ্ট দিক এসে, ধরো ক্যালসিয়াম অক্সিজেন নির্দিষ্ট দিক বরাবর এসে একটা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এটাই হচ্ছে স্থানিক দিক বিন্যাস। আর হচ্ছে প্রতি সেকেন্ডে দিক বিন্যাস, মানে প্রতি সেকেন্ডে কয়বার বাড়ি খায়। মানে তো সিয়াম ভাইয়া তো প্রতি সেকেন্ডে তো একবার বাড়ি খাবে না, এমন তো হবে না যে সিয়াম ভাইয়া এবং তার ওয়াইফ এসে একবার ধাক্কা খাইলো, খাওয়ার পর তো তারা এমন বলবে না যে আসো আমরা এখন 1 ডজন বার ধাক্কা খাই, আসো আমরা 1 ডজন বার ধাক্কা খাইতে থাকি, পরে দুইজনকে দেখবা হসপিটালে ভর্তি করতে হচ্ছে। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? সুতরাং ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রকম বিক্রিয়ক অণুগুলো যেইগুলো আছে সেইগুলো আসলে এই যে দেখো, এই যে এরা আসলে প্রতি সেকেন্ডে কয়বার একজন আরেকজনের সাথে ধাক্কা খাচ্ছে, এইটাই আসলে বোঝানো হচ্ছে প্রতি সেকেন্ডে দিক বিন্যাস। বোঝাতে পেরেছে? এখানে একটা মজার ব্যাপার বুঝছো তোমরা, সেটা হচ্ছে দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে এই যে এইটার কোনো একক নাই ভাইয়া। মানে এখন সিয়াম ভাইয়া এই পাশে গেল, তার ওয়াইফ এই পাশে এসে ধাক্কা খাইছে, তো দুইজন যদি এই পাশে এসে ধাক্কা খায় তাদের একক তো হতে পারে না ভাই, ধাক্কার আবার একক, কিন্তু সময়ের একটা একক আছে, প্রতি সেকেন্ডে দিক বিন্যাস, মানে প্রতি একক সময়। মনে রাখবা এইটার একক হচ্ছে পার সেকেন্ড, প্রতি একক সময়, যার কারণে এর কোনো একক নাই, এর একক হচ্ছে পার সেকেন্ড, যার কারণে এর একক হচ্ছে শুধুমাত্র পার সেকেন্ড। এটা এমসিকিউতে আসতে পারে, জ্ঞান বৃদ্ধির জন্য জেনে রাখো। কি বলেছি? পি এর যেহেতু একটা ধাক্কা, এটা যেহেতু একটা ধাক্কা, ধাক্কার কোনো একক থাকে না, কিন্তু জেড এটা প্রতি একক সেকেন্ডে, এটা একটা হার। সো হার, বিক্রিয়ার হার মানে পার সেকেন্ড, সময় দিয়ে ভাগ, যার কারণে এটার একক হচ্ছে পার সেকেন্ড। আর এটার কোনো একক নাই, যার কারণে জেড এর এককটাই হচ্ছে এ এর একক, যার কারণে এ এর একক হচ্ছে পার সেকেন্ড। জেড কি পাওয়ার আকারে বসাবো পি এর? না 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 না, পি আর জেড এটা এমন বাবা, এ সমান সমান হচ্ছে পি জেড, এরকম এরকম পাওয়ার না তো বাবা, এরকম এরকম। আচ্ছা, হোপফুলি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাইয়া এতক্ষণ তো বুঝলাম, এখন আমাকে আরো কিছু জিনিসের পরিচয় দিতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে এই যে উপরে যে দেখতে পাচ্ছ ই এ মানেটা কি? ই এ মানেটা কি? ই এ মানেটা হচ্ছে, ভালো করে বুঝছো, ই এ মানেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। এটা কিন্তু তোমাদেরকে লাস্ট ক্লাসে পড়িয়েছি, লাস্ট ক্লাসটা করলেই বুঝতে পারবা। সক্রিয়ণ শক্তি, বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হওয়ার জন্য যে শক্তিটা ন্যূনতম দরকার সেটাকেই বলা হয় সক্রিয়ণ শক্তি। তাহলে এখানের মধ্যে ইএ মানে কি? ইএ মানে হচ্ছে সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি মানে কি? বিক্রিয়ক সমূহ দুইটা এর এককে, হ্যাঁ এ একটাই বাবা, দুইটা এ না, এইটার এ যা এটা এ তো তাই, জাস্ট এটাকে আমি এখানে লিখছি, এটার যে সূত্র আরহেনিয়াসের ধ্রুবক সমান সমান এটা লেখা যায়, এখানে দুইটা এ না, এইটা এ যা এটার পরিচয় এখানে, এটাকে ভাঙলে এইটা লেখা যায়। দিক বিন্যাস মানে কোন দিকে বিক্রিয়া করবে, এই পাশে নাকি এই পাশে, সামনে পাশে নাকি পিছন পাশে, বিক্রিয়ার দিকটা কোন দিকে। সো দেখো সক্রিয়ণ শক্তি, তাহলে ইএ মানে কি? ইএ মানে হচ্ছে সক্রিয়ণ শক্তি। আচ্ছা আর মানে কি? আর মানে বোঝানো হয় মোলার গ্যাস ধ্রুবক। কি বলেছি? আর মানে কি বোঝানো হয়? আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এটা তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পড়বা, প্রথম অধ্যায়। আপাতত মনে রাখো কি বলেছি, মোলার গ্যাস ধ্রুবক, এটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পড়বা। এই মোলার গ্যাস ধ্রুবকের মানটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা আমি একটু পরে লিখে দিচ্ছি, বুঝছো? এই আর এর মান সবসময় মনে রাখবা, আর এর মান মনে রাখবা 8.31, এখানে ইউজ করবা, আর কিছু মনে রাখার দরকার নেই, আপাতত আর এর মানটা। তার পরবর্তীতে কি আছে? টি মানে কি? টি মানে তোমরা সকলেই জানো,
টি মানে হচ্ছে তাপমাত্রা, আবার তাপ বসাইও না, তাপমাত্রা অবশ্যই কেলভিন এককে রাখতে হবে। কি কোন এককে? কেলভিন এককে রাখতে হবে। এখন দেখো এই তিনটা জিনিস হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এখন মজার ব্যাপার একটা জানো, সেটা হচ্ছে এই -EA/RT পুরাটাকে একটা নাম দেয়া যায়। বোঝাতে পেরেছি আমি? দেখো এটাকে আমি একটা পুরাটাকে আমি একটা নাম দিব। নাও আচ্ছা এই পর্যন্ত লেখা হলে একটু বলো যে ভাইয়া লেখা হয়েছে। এই পর্যন্ত লেখা হলে তোমরা একটু আমাকে বলো যে ভাইয়া হ্যাঁ চ্যাপ্টার, হ্যাঁ ফিজিক্সের চ্যাপ্টার 10-এও আছে। একটু দেরি করে ফেলেছো ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি একটু দেরি করে ফেলেছো। আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, প্রথম থেকে না করলে প্যারা খেয়ে যেতে পারো। যাই হোক একটু দেখো, জাস্ট আমি এইটাই লিখছি, জাস্ট এটা লিখেছি। এইটা একটা সূত্র ছিল, এ মানে কি বুঝায়, ই মানে ওই যে দেখো ই মানে কে মানে কি বুঝায়, এ মানে কি বুঝায়, ই এ মানে কি বুঝায়, আর মানে কি বুঝায়, টি মানে কি বুঝায়, এই জিনিসগুলো এক্সপ্লেইন করতেছি। তাপমাত্রা কেলভিন এককে রাখতে হবে। আচ্ছা এবার দেখো তুমি এবার কি করবা জানো, এই পুরাটার একটা এই যে উপরে যে মাত্রাটা, উপরে যে সংখ্যাটা দেখতেছো না, এই উপরে পুরাটা সমান সমান তুমি একটা সুন্দর নাম দিতে পারো। এই পুরাটার ভ্যালু মাঝে মাঝে প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করে, সেটা আবার কি ভাইয়া একটু খাতার মধ্যে লিখে নাও, জিনিসটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো কোন পেন দিয়ে আছে লিখবো, দেখো আমি যদি বলি মাইনাস, দেখো ওই যে উপরে এই যে ই টু দি পাওয়ার কি ছিল, ই টু দি পাওয়ার -EA/RT, এই যে পুরো জিনিসটাকে দেখতেছো না পাওয়ারটা সহ, এই পুরো জিনিসটার একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে বিক্রিয়ার সম্ভাব্যতা। বুঝছো? এইটার একটা সুন্দর নাম আছে, কি নাম বলেছি? বিক্রিয়ার সম্ভাব্যতা। এই এই কই গেল, কি বলেছি? এটা হচ্ছে বিক্রিয়ার সম্ভাব্যতা। বিক্রিয়ার সম্ভাব্যতা। আচ্ছা শুধুমাত্র যে তুমি বিক্রিয়ার সম্ভাব্যতা, ভাইয়া কি ভাইয়া কে এর একক কি, এখন লাগবে না কে এর একক, কে একটা কনস্ট্যান্ট ভ্যালু, আমরা পরে দেখবো কে এর একক কি হয়। জাস্ট বিক্রিয়ার হাত ধ্রুবক, কে মানে মনে রাখো বিক্রিয়ার হাত ধ্রুবক, এখন আর কিচ্ছু লাগবে না, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমি বলে দিব ভাইয়া। তারপরে দেখো মোট, এটাকে বলতে পারো মোট সক্রিয়ণকৃত অণুর, সক্রিয়ণকৃত অণুর ভগ্নাংশ। একটু বড় নাম কিন্তু মনে রাখতে হবে। বলো এই দুইটা এই পর্যন্ত তুলো। তার মানে হচ্ছে এই যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ না, এই যে এই যে এই যে মোটা সোটা যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ না, এটা তুমি দুইটা নাম দিতে পারো, একটা বিক্রিয়ার সম্ভাব্যতা বলে ডাকতে পারো, আরেকটা মোট সক্রিয়ণকৃত ভরের ভগ্নাংশ বলে ডাকতে পারো। বোঝাতে পেরেছি? হোপফুলি বুঝতে পেরেছো। দুইটা নাম, যেমন আমার দুইটা নাম, তোমারও অনেক ক্ষেত্রে দুইটা নাম হতে পারে, অনেকের ক্ষেত্রে অনেকে বলে ডাকে। ই এর নিচের দিকে রাউন্ড করে দেন, ই এর নিচের দিকে রাউন্ড করে দেন, এটা কেমন কথা? বুঝি নাই বাবা। কোনটা এটা? বলো 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 বলো। মানে ই টু দি পাওয়ার -EA/RT, এটা বিক্রিয়ার সম্ভাব্যতা জিজ্ঞেস করলে এটাও হবে, আর যদি বলে মোট সক্রিয়ণকৃত অণুর ভগ্নাংশ তাও এটা হবে। সবাই যদি তুলে নাও একটু বলো, আর কেউ কেউ তো আছে ভাই জানেন না, এটা স্ক্রিনশট নেবা, কি করবো আর। ঠিক আছে বুঝতে পারবা কিনা জানি না, বাট চেষ্টা করবো বোঝানোর জন্য। এত দেরি করছো কেন? অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়িয়েছি, দেখতে পাচ্ছ তো। দেখো যারা লেটে জয়েন করেছো বা যাদের বুঝতে সমস্যা হয়েছে, আমি একবার জাস্ট 1 মিনিটের মধ্যে একটু রিক্যাপ করি। আমি বলেছি বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব কেমন, এটার উপর বিজ্ঞানী আর্হেনিয়াস খুব সুন্দর একটা ইকুয়েশন দিছিল, জিনিসটা বিচ্ছিরি। কে সমান সমান এ
ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। এইটা একটা সমীকরণ, আরহেনিয়াসের সমীকরণ, পরীক্ষায় এমসিকিউতে আসে। আর এটার কে সমান সমান কি বোঝায়? বিক্রিয়ার হার ধ্রুবক। এ সমান সমান কি বোঝায়? আরহেনিয়াসের ধ্রুবক। ই তো লনিয়ারই, উপরের ই এ সমান সমান কি বোঝায়? সক্রিয়ণ শক্তি। আর মানে কি? মোলার গ্যাস ধ্রুবক, যার মান হচ্ছে 8.31। টি মানে কি? তাপমাত্রা, যেটা কেলভিন এককে নিব। মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি যদি এই পুরা জিনিসটাকে চিন্তা করো, ই এর উপর পাওয়া এই পুরা জিনিসটা তুমি দুইটা নাম দিতে পারো। একটা হচ্ছে বিক্রিয়ার সম্ভাব্যতা, এই পুরা জিনিসটাকে মোট সক্রিয়ণকৃত অণুর ভগ্নাংশ, মানে এই পুরা জিনিসটাকে তুমি এই দুইটা নাম দিতে পারো। এছাড়া এই যে আরহেনিয়াসের যে ধ্রুবক, আরহেনিয়াসের ধ্রুবক সমান সমান লেখা যায় পি ইন্টু জেড, যেখানে পি সমান সমান লেখা যায় স্থানিক দিক বিন্যাস এবং জেড সমান সমান লেখা যায় প্রতি সেকেন্ডের দিক বিন্যাস। জাস্ট কিছু ইকুয়েশন লিখেছি, তার পরিচয়গুলো দিয়েছি। বুঝাতে পেরেছি? সো চলো এখন দেখো, এরকম অনেক ম্যাথ আছে, সক্রিয়ণ শক্তি কত, এগুলো বের করব আমরা। এই যে দেখো, এই যে দেখো, এখানে একটা সুন্দর প্রশ্ন দিয়েছে। প্রশ্নটা বলছে কোন বিক্রিয়ার তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বৃদ্ধি করলে হার ধ্রুবক 3 গুণ হয়, ওই তাপমাত্রায় মোট সক্রিয়ণকৃত অণুর ভগ্নাংশ কত? করো তো দেখি, একটু চেষ্টা করো তো। কে কে চেষ্টা করবা? তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, একটু চেষ্টা করো দেখি, একটু চেষ্টা করো, তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। চেষ্টা করো বাবারা, কমেন্টের মধ্যে মারামারি করিস না। দেখো সূত্রটা কিন্তু শিখাইছি। ঠিক আছে, এটা প্রশ্ন দেখে মাথা ঘোরাটা খুব বেশি স্বাভাবিক। ভাইয়া এক ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাই দিই। এই যে দেখো, সূত্রটা লিখবা। কি লিখবা? সূত্র। এখানে কয়টা তাপমাত্রা দেয়া আছে দাঁড়াও, এই ম্যাথ আমরা করব। এই ম্যাথ তোমরা পারবা না, আমি তোমাদেরকে হুদাই টেস্ট করার জন্য দিলাম। দেখো প্রথমে বলেছে 25 ডিগ্রি, দেখো এখানে বলছে ওই তাপমাত্রা। ওই তাপমাত্রা বলতে কি বুঝাইছে জানো? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সক্রিয়ণকৃত অণুর ভগ্নাংশ কত। এবং এই যে 25 ডিগ্রিটা বৃদ্ধি করে যখন 10 ডিগ্রি বৃদ্ধি করবা, মানে একবার জিজ্ঞেস করছে, প্রশ্নটা বুঝো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার সক্রিয়ণকৃত অণুর ভগ্নাংশ কত, এটা জিজ্ঞেস করছে। 25 থেকে যদি তুমি 10 ডিগ্রি বৃদ্ধি করো, আগে 25 ছিল, নতুন করে 10 ডিগ্রি বৃদ্ধি করেছো, তার মানে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সক্রিয়ণকৃত অণুর ভগ্নাংশ কত, এই দুইটা তোমাকে জিজ্ঞেস করেছে। মানে একবার বের করতে বলছে 25 ডিগ্রিতে, আর একবার বের করতে বলছে 35 ডিগ্রিতে। মনোযোগ দিয়ে দেখো, বুঝছো? যে ভাইয়া একবার বলছে ওই তাপমাত্রায়, মানে এখন অনেক স্টুডেন্ট বলতে পারে ভাইয়া ওই তাপমাত্রা মানে তো 25 ডিগ্রি মনে হয় নাকি 10 ডিগ্রি বৃদ্ধি, না, দুই তাপমাত্রাতেই বের করতে বলছে। এখানে একটু কথার মায়ের কাছে থাকে। তার মানে এরকম করে যদি কখনো বলে ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য অণুর সক্রিয়ণকৃত অণুর ভগ্নাংশগুলো ভিন্ন ভিন্ন হয়। কেন? দেখো আমরা যদি সূত্রটা লিখি, আচ্ছা বলতো সক্রিয়ণকৃত অণুর ভগ্নাংশ, এটার কি আমরা সূত্র শিখেছি কি শিখিনি? বলো বলো দেখি, বলো 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 বলো, শিখেছি কিনা বলো। এই যে ই টু দি পাওয়ার, এই যে দেখো মাইনাস ই এ বাই আর, এখানের মধ্যে আমরা কি কি লাগবে দেখো, ভালো করে খেয়াল করো। ই লাগবে, রাইট,
ইএ মানে কি? ইএ মানে হচ্ছে সক্রিয়ণ শক্তি। এটা আমাদের মান দেয়া নাই, এটা বের করতে হবে। এটা আমরা বের করব এই জায়গায়, এই যে দেখো, এই যে আগের ম্যাথটাতে বের করব। বুঝছো কি করব? আগের ম্যাথে বের করব। বাট আমি তোমাদেরকে জাস্ট সূত্রটা বলতেছি যে এখানে আসে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.31। টি এর মান কত বলো? টি এর মান কত? এটা 25 ডিগ্রিতে না? 25 ডিগ্রি মানে 25 মানে হচ্ছে 273 যোগ 25 ডিগ্রি, তার মানে কত হবে? 298 কেলভিন। তাহলে এখানে হচ্ছে 298। আচ্ছা, ভালো কথা। ই এর মান কি বলছি? ই এর মানটা আমরা এখানে বের করবো। এই যে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। পরেরটাতে 35 ডিগ্রিটাতে বের করার সময় কি করব? ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। বুঝাইতে চাইছি? পারছি? তাহলে এখানে কি হবে বলো? ই এ মাইনাস ই এর মান কত বলছি তো? মাইনাস ই এর মান আমরা এখানে শিখবো, এই যে এখানে বের করব। এই যে দেখো, তাহলে এখানে কি হবে? মাইনাস ই এ, আর এর মান হচ্ছে 8.31 গুণন 35 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 35 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 305 কেলভিন, রাইট? নাকি 308 কেলভিন? এই যে জাস্ট এখন তোমার কাজ কি জানো? জাস্ট তোমার কাজ হচ্ছে এই দুইটা জায়গা থেকে এই যে এইটার মান বের করে নিয়ে আসা এবং এইটার মান বের করে নিয়ে আসা। বের করে জাস্ট মান দুইটা বসাই দিয়ে ক্যালকুলেটরে বসালে উত্তর হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? ই এর মান জানলে কি এটা সহজ না? ভাইয়া সম্পূর্ণ সূত্র লেখেন। তো এটা কি অর্ধেক সূত্র? এটা তো সম্পূর্ণ সূত্রই তো লিখছি। কয় ভাইয়া সম্পূর্ণ সূত্র লেখেন, এটা আবার কেমন কথা? কোন সম্পূর্ণ সূত্রের কথা বলতেছো? 8.31 এটা তো বলছি না। আল্লাহ, পোলাপানরে কইছি তোরা মনোযোগ দে ক্লাসের মধ্যে। তোদেরকে কইছি তোরা একটু মনোযোগ দে। এই যে আর এর মান কত লিখছিলাম, মন যদি থাকে সকিনার কাছে বাবা, আর এর মান কত? এটা কনস্ট্যান্ট মান, ধ্রুবক না। এটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে শিখবা। অনেকে মোলার গ্যাস যে অধ্যায়টা আছে ফিজিক্সের 10ম অধ্যায়, সেই অধ্যায়ও আছে এটা, আমরা এখন পড়বো না। মনোযোগ দিতে কইছিলাম বাবা। আচ্ছা বলো, আজান দিচ্ছে, এই পর্যন্ত বুঝছো কিনা? আজান দিচ্ছে, আমি একটু চুপ থাকি। আল্লাহ গো, এদেরকে আমি কি কব? কয় ভাই এ কই গেল? আরে লামিয়া, তোদেরকে কইছি কিন্তু মনোযোগ দিবি। সূত্র কি ছিল? একটা সূত্র শিখাইছি, কে সমান সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এইটা তো রাইট? ভাই আমি তোরে কি বলতেছি, এই পুরাটা জিনিসের আলাদা আলাদা পরিচয় আছে। আমি তোমাকে জিজ্ঞেস করছি এই যে শুধু এইটুকের মান, এইটুকু, এই যে এইটুকু সমান সমান কি লেখা যায়? শুধু এইটুকু সমান সমানই লেখা যায়। এই যে দেখতে পাচ্ছ না এই জিনিসটা, এই যে ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, এইটুক জিনিস দেখতেছো না? এইটুক সমান সমানই বলা যায় মোট সক্রিয়কৃত অণুর ভগ্নাংশ। এই যে এইটুক সমান সমানই তো একটু আগে তো বললাম, এইটুক সমান সমানই হচ্ছে মোট সক্রিয়কৃত অণুর ভগ্নাংশ। কৃত অণুর ভগ্নাংশ বুঝবা না তো মনোযোগ না দিলে। এখানে আমি কি লিখছি? এই শুধু এইটুক সমান সমান মোট। তা আমাকে বের করতে বলছে মোট সক্রিয়কৃত অণুর ভগ্নাংশ, আমাকে শুধু এইটুকুর মান বের করতে বলছে, আমাকে শুধু এইটুকুর মান বের করতে বলছে। আমি না একটু আগে তোমাদেরকে দেখাইলাম, এই যে এটা কি লিখছি, তোরা কই রাখছিলি? তো চোখ দুইটা কই ছিল?
এটা সমান সমান কি? এই যে দেখতো কি লিখছি, এটা কি লিখছি, এটার মান এটা কি সমান সমান কি লিখা আছে? কই যাব তোদেরকে নিয়ে বল? কই যে যাব? এদেরকে বুঝাই দিলাম যে এই ভিতরের এই জায়গাটুকু, ওরে হিমেল সরকারের ভিতরে রং রে আল্লাহ, এইদিকে তোর ভাই নাই এখানে, ভাই ভাবি কেমন আছে? হ্যাঁ রে হিমেল সরকার, তোর মনের মধ্যে রং। যাই হোক, দেখো এবার আমাদেরকে কিছু জিনিস শিখতে হবে, বুঝছো? হতাশ হয়ে যাচ্ছে। দেখো এই সমীকরণটা সুন্দর একটা সমীকরণই নিয়ে আসতে হবে। খাতা অন করো। কি শিখেছি আমরা? এবার একটু মনোযোগ না দাও, নয়তো বা কিছু খেয়াল মানে সব হারাই ফেলবা। একটু মনোযোগ দাও ভাইয়া। মনোযোগ দিয়ে কি করব দেখো, ভালো করে খেয়াল করো। আমাদের সমীকরণটার কি ছিল? কে সমান সমান এ ইন্টু পুরা সমীকরণটা মাইনাস ইএ বাই আর টি। এই সমীকরণটাকে আমি একটু সুন্দর সমীকরণে রূপান্তর করতে চাই। আমি এই সমীকরণটাকে লনে নিয়ে আসতে চাই। আমরা পারি না বলতো? যদি একটা কোনো একটা সমীকরণ আসে, ভাই এই ম্যাথটার উত্তর তো আমি এখনো জানি না, কারণ সক্রিয়কৃত সমীকরণ দিয়ে আগে সক্রিয়কৃত শক্তিটা বের করতে হবে, ওইটা শিখাবো এখন। দেখো এইটাকে আমি কি করব? লন দিয়ে গুণ করব। কি করব? এই সমীকরণটাকে কি করব? লন দিয়ে গুণ। দেখো ভাই আমি জানি না তোরা ম্যাথ কেমন পারস, ভাই দয়া করে একটু মনোযোগ দে, নয়তোবা খাপ হারাই ফেলবে। এই জন্য প্রথমেই বলছি আজকের ক্লাসে সব থেকে মনোযোগ লাগবে। লন দিয়ে যদি তুমি এই সমীকরণটাকে গুণ করো, আগে ছিল কে, এখন হয়ে যাবে লন কে। আগে ছিল এ, এখন কি হবে? লন এ। আচ্ছা বলো তো, যদি গুণ থাকে, আবারও বলতেছি, বুঝছো? বুঝতে পেরেছো আমার? দেখো ভালো করে খেয়াল করো, এখানে যদি গুণ থাকে, তাহলে যদি গুণ থাকে লনে সেই জিনিসটা যোগ হয়ে যায়। জানো তো এটা? গুণ থাকলে লন সেই জিনিসটা হলে যোগ হয়ে যায়। এই যে লন, এই যে ই ছিল, এই যে দেখো এখানে লন ই টু ডি পাওয়ার এই যে মাইনাস ই এ বাই আর টি। বলো দেখি বুঝছো কিনা, বলো। এখন বলো যে ভাই আপনি লনের ম্যাথ করান, এখন ভাই কিছু তো বুঝি না ভাই, লন দিয়ে গুণ করছি খালি। বুঝছো? এই লাইনটা তো বুঝছো? এগুলো বেসিক জিনিস, না বুঝলে এখন কি করব? লনের ম্যাথ করতে হবে এখন। নয়তো বা আমি বলবো যে ভাই তোদের যদি সমস্যা হয় ডাইরেক্ট সূত্র মুখস্থ রাখো। যারা বুঝতে চাও তারা বুঝো, আর যারা বুঝতে চাও না আমি তোমাদেরকে মার্কিং করে দিব, এই লাইনটা মুখস্থ রাখলেই হবে। বাট যারা অ্যাকচুয়ালি ফিল করতে চাও জিনিসগুলো কিভাবে আসলো, তাদের জন্য এই জিনিসগুলো। সো দেখো এর পরের লাইনে আমরা কি লিখতে পারি? এই যে লন কে কে আমরা লন কেই রাখলাম, তোদের জন্য টান দিয়ে দেখাচ্ছি, কোনো চেঞ্জ আসে নাই। লন এ কে আমরা লন এ রূপেই রাখলাম। আচ্ছা এই যে দেখো, যদি লন ই এর উপরে কোনো পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে। যেমন যদি এরকম হয় লন ই টু দি পাওয়ার এক্স, নেক্সট লাইনে কি হয় যেন? এই এক্সটা সামনে চলে আসে, অর্থাৎ এক্স লন ই হয়ে যায়, মানে এই এক্সটা লনের সামনে চলে আসে। সেম একইভাবে লনের উপরে পাওয়ার হিসেবে কি আছে বলতো ভাইয়ারা? এই যে মাইনাস ই এ বাই আর টি আছে। তাহলে এটা কি হবে বলতো? এটা আসলে সামনে চলে আসবে। বুঝছি? এই যে যেহেতু মাইনাস আছে, মাইনাস সহকারে সামনে আসবে, তাই এখানে হবে মাইনাস ই এ বাই আর টি হবে, আর পাশে কি থাকবে? লন ই। এবং তোমরা ছোট্টবেলা থেকে পড়ছো কিনা আমি জানি না, লন ই এর মান 1 হয়, সবসময় মনে রাখবা। এই যে লন ই দেখতে পারতেছো না, লন ই, এইটা সমান সমান কি লিখা যেতে পারে? এটা সমান সমান 1 লিখা যেতে পারে। লন ই সমান সমান 1। এই যে ভ্যালুটা দেখতেছো না, এইটার মান হচ্ছে 1 লিখা যায়। যার কারণে আমরা পরের ইয়াতে কি লিখতে পারি? লন কে সমান সমান লন এ মাইনাস ই এ বাই আর টি, আর এটা সমান সমান 1। লিখা আর না লিখা একই কথা, 1 লিখা না লিখা একই কথা।
কারণ কি, কারণ ওইটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আমরা 1 লিখতে পারি। বলো দেখি বুঝেছো কিনা বলো। না, লন আর লগ কাছাকাছি। বলো এইটুক বুঝছো? এইবার আমরা লন শিখলাম, এখন আমরা লন থেকে লগে নিয়ে শিখবো। এই পর্যন্ত বুঝেছো? এই পর্যন্ত লিখেছো লন ই কি পাওয়ার? না, এটা কেন পাওয়ার হবে? এটা পুরোটা একটা লাইন। আল্লাহ, এই যে লন ই কি নেক্সট লাইনে পাওয়ার হয়ে গেছে। পাওয়ার থাকলে সামনে চলে আসে, লন ই তো লন ই আছে। এই যে দেখো, এই যে লন ই তো লন ই আছে। ক্লিয়ার? আচ্ছা শুনো, তার মানে আমরা একটা ইকুয়েশন পাইলাম যেটা হচ্ছে লন। এগুলো খাতায় লিখবা, কিন্তু তোমাদেরকে আমি যথেষ্ট সময় দিচ্ছি, 4টা লাইন লিখতে 30 সেকেন্ড সময় লাগতে পারে সর্বোচ্চ। দেখো লন কে আমি আস্তে আস্তে লিখতেছি এই জন্য। দেখো আমরা ইকুয়েশন পাইলাম লন কে সমান সমান মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। বুঝছো? তার পরবর্তীতে কি লিখেছে? তার পরবর্তীতে লিখেছে ই এ বাই আর টি, আর এখানে হচ্ছে কি পাইছি, সাথে পাইছি হচ্ছে, ও আচ্ছা লন এ আগে ছিল, কোনো সমস্যা নেই, লন এটা আগে ছিল, ঠিক আছে। আগে দিলাম লন এ, আর এখানে ছিল মাইনাস ই এ বাই আর টি। এখন আমরা লন থেকে লগে নিতে চাই। এখানে দুইটা গ্রাফ আছে যেটা বুঝার জন্য আবারও বলতেছি দেখো, এই আমি যেগুলো পাশে নোট করতে বলবো একটু নোট করে রাখো। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে তুমি যদি লন থেকে, একজন জিজ্ঞেস করতেছিল লন এবং লগ কি একই? অনেকটা কাছাকাছি। তুমি যদি লন থেকে লগে যেতে চাও তাহলে ওই সংখ্যাটাকে 2.303 দিয়ে গুণ করে নাও। আমার কথা কি বোঝাতে পেরেছি? কি বলেছি? তুমি লন থেকে লগে যাইতে চাইলে কত দিয়ে গুণ করতে হবে? 2.303 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি যদি এই সমীকরণটা লন ছিল, তুমি যদি এখানে লিখতে চাও লগ, এই কে এর জায়গায় এই যে দেখো কে, লন ছিল লগ কে লিখেছো, রাইট? তাহলে তুমি কত, যেহেতু লনের জায়গায় লগ লিখেছো, তাহলে এখানে 2.303 দিয়ে গুণ করবা। সেম একই ভাবে দেখো, এই লনের জায়গায় তুমি লগ লিখবা, তাহলে এখানে কি করবা? 2.303 দিয়ে গুণ করে লনের জায়গায় লগ এ লিখলা। এখন দেখো মজার ব্যাপার, মাইনাস ছিল মাইনাস রাখলাম। বুঝো ভাইয়া, এখানে কোনো তো লন টন নাই, এখানে কিছুই লাগবে না, যা ছিল তাই, যা ছিল তাই। বলো দেখি বুঝছো কিনা? এগুলো একদম বেসিক ম্যাথ। বলে মাইনাস কিভাবে হইলো? আল্লাহ, ঐশী মাইনাস না, সামনে ছিল। এই ঐশী, এই যে এই যে এই যে এই যে এই যে পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার, এই যে পাওয়ারের উপরে মাইনাস ছিল, এই যে সমীকরণটা মনে নাই? সমীকরণটা মনে নাই? এই যে লনের উপরে মাইনাস ছিল, এই যে মাইনাস ই এ ছিল, ই এই মাইনাস সহকারে পাওয়ার পুরাটা সামনে আসে, এই যে পুরা পাওয়ারটা সামনে চলে আসছে। যেমন এখানের মধ্যে যদি ঐশী রে বাবা, এই যে দেখো যদি এরকম হইতো, এই যে লন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বুঝছো? তখন কি হইতো? মাইনাস এক্সটা সামনে আসতো, এখানে হইতো লন ই। বুঝাতে পারছি? এই তো। বুঝতে পারছো?
আচ্ছা আসো সবাই শুনো, একটু তোমাদের ব্রেইনটাকেও একটু রেস্ট দিলাম। এবার দেখো তুমি এই এই 2.303 এই সমীকরণটাকে একটু ঝামেলা ঝামেলা লাগে। তুমি এক কাজ করো, এই সমীকরণটাকে আবারও বলতেছি, এই সমীকরণটাকে 2.303 দিয়ে ভাগ করে ফেল। কি বলেছি? এই সমীকরণটাকে কি করবা? এই সমীকরণটাকে 2.303 দিয়ে ভাগ করবা। একজন বললা লগে নেওয়া কি ইম্পর্টেন্ট? হ্যাঁ ইম্পর্টেন্ট, কেন জানবা। তো এইটাকে যদি 2.303 দিয়ে ভাগ করো, এই যে দেখো 2.303, তাহলে এইটা আর এইটা কাটা যাবে। এটাকে যদি তুমি ভাগ করো 2.303 দিয়ে, এইটা এইটা ভাগ যাবে, কিন্তু এখানে কিন্তু ভাগ যাওয়ার মতো কিছু নাই। তাহলে এখানে কি হবে? ওই আর টি এর পাশে 2.303 চলে আসবে, 303 আর টি চলে আসবে। আমি বলছিলাম খাতায় লিখতে, কিন্তু তার মানে জিনিসটা কেমন হবে বলতো? লগ কে সমান সমান লগ এ মাইনাস ই এ, আর এখানে হবে কত? 2.303 আর টি। এই যে দুইটা সুন্দর সমীকরণ পেয়েছি। বলো দেখি, বলো দেখি বুঝেছো কিনা বলো। এই যে লন দিয়ে যদি বলি, লন দিয়ে সমীকরণ হচ্ছে এইটা, আর লগ দিয়ে সমীকরণ হচ্ছে এইটা। বলছে ভাই মেইন ফর্মুলা দেন। তো এটা কোন ফর্মুলা বাবা? এটা কি 2 নাম্বার ফর্মুলা? এটা তো মেইন ফর্মুলা। মেইন ফর্মুলা আরো দিব, আস্তে আস্তে করো, সময় আছে এখনো, শিখো জিনিসগুলো। বুঝেছ? বাবা আমি কিন্তু যথেষ্ট আস্তে আস্তে বলতেছি তোমাদের জন্য। এবার দেখো আমরা দুইটা সমীকরণ পেয়েছি, একটা লনের সমীকরণ, একটা লগের সমীকরণ। এখন তুমি একটা নতুন পেজ নাও, প্রত্যেককে রিকোয়েস্ট করতেছি একটা নতুন পেজ নাও, নিয়ে কেউ না বুঝলে সমস্যা নেই, সমীকরণ দুইটা মুখস্থ করে ফেলো। এটা বুঝে বুঝে পরীক্ষা আসবে না, আমি বুঝাচ্ছি কারণ প্রথমবার বুঝে করো, ম্যাথগুলো করতে মজা পাবা অনেক। তারপরেও যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে বলবো যে মুখস্থ করে ফেলো। তাহলে দেখো দুইটা সমীকরণ লিখবা খাতায়, একটা সমীকরণ লিখবা এই পাশে। দেখো আবারও বলতেছি নতুন পেজ নাও, আমি দেখো একেবারে এরকম কোনো মার্ক করা ছাড়া এরকম একটা পেজ নিয়েছি, একদম উপরে দিয়ে মাঝ বরাবর একটা টান দিবা, দেওয়ার পর দুইটা সমীকরণ লিখে ফেলবা। লনের সমীকরণটা লিখবা কি? লন সমান সমান কি লিখা যায়? লন সমান সমান লিখা যায় লন কে সমান সমান লন এ মাইনাস ই এ বাই আর টি, এটা লিখা যায়। লন আর লগের সমীকরণ কিন্তু একই বাবা, পার্থক্য কোথায় দেখো? লন যা ছিল, এই যে লন কে এখানে লিখবো লগ কে সমান সমান, এখানে কি ছিল লন এ, এখানে লিখবো লগ এ। জাস্ট কি পার্থক্য? এখানে মাইনাস, এই যে এখানেও মাইনাস, এখানেও ই এ, এখানেও ই এ। এখানে কি ছিল আর টি, এখানে হবে 2.303, কি হবে বলো তো বাবা? আর বলো এই দুইটা সমীকরণ লিখেছ, ই এর মান কিভাবে কিভাবে কি করব সব দেখাই দিব, সমস্যা নেই। ম্যাথ করব এত চিন্তা করো না, আপাতত করো। এই যে এগুলো করবো তো, এই যে দেখো ম্যাথ তো করবো আমরা, এত প্যারা খাও কেন? ম্যাথ তো করবো আমরা বাবা, ম্যাথ করবো তো, এই যে দেখো ম্যাথ করবো আমরা, তো প্যারা খাও কেন? লিখেছ? সবাই লিখেছ? এবার দেখো এই দুইটাকে একটু ভিন্ন ভাবেও লিখা যায়। এই দুইটা সমীকরণকে কি বলেছি? একটু ভিন্ন ভাবেও লিখা যায়। কিভাবে? কারণ আমরা এখন গ্রাফ পড়বো, এই দুইটা সমীকরণের গ্রাফ পড়বো। দেখো ভাইয়া ভালো কিছু করতে চাইলে একটু কঠিন জিনিসপত্র পড়তেই হবে, জিনিসটা প্রথমবার কঠিন লাগবে, আস্তে আস্তে ইজি হয়ে যাবে। দেখো এখানে তুমি চাইলে বলো তো ভাইয়া, তুমি চাইলে ধরো তোমার একটা সমীকরণ আছে যে এক্স সমান সমান, কেন জিজ্ঞেস করবা না, পরে বুঝতে পারবা। এক্স সমান সমান ধরো ওয়াই
মাইনাস এম লিখা আছে। তো তুমি চাইলে এটা লিখতে পারো কিনা, মাইনাস এমটা যদি তুমি আগে লেখো মাইনাস এম প্লাস ওয়াই, এটা লিখতে পারো কিনা। জাস্ট তুমি কি করছো, জাস্ট তুমি এই ওয়াইটাকে পরে লিখেছো আর এই মাইনাস এমটাকে আগে লিখেছো। বলো দেখি করতে পারো কিনা, বলো তো ভাইয়া। অবশ্যই করতে পারো, মানে মাইনাস এমটাকে আগে লিখেছো, ওয়াইটাকে পরে লিখেছো। কেন লিখেছো এটা আমি একটু গ্রাফ করাবো দুইটা, তখন বুঝতে পারবা ইনশাআল্লাহ। দেখো ভালো করে খেয়াল করো, তুমি জাস্ট কি করবা জানো, তোমার খাতার মধ্যে এই যে এই মানটা দেখতেছো না, এই মানটা তুমি আগে লিখবা আর এই মানটাকে তুমি পরে লিখবা। কেন লিখবা পরে এটা আমি পরে বুঝাচ্ছি। তার মানে তোমার খাতায় যেহেতু তুমি সূত্র দুইটা লিখে ফেলেছো, আমি লিখে দেই এখানে কি লিখবো তাহলে, মাইনাস ই এ বাই আর, টিটাকে টি হিসাবে লিখিও না, 1/t মানে পাশাপাশি লেখো, প্লাস কি ছিল বলতো, লন কে। এই যে বুঝতে পারছি কেন 1/t একটু পাশে লিখলাম, কারণ আমরা এখন একটা গ্রাফ শিখবো। সেম একই ভাবে তুমি চাইলে এইটাকে এর জায়গাতেই লিখতে পারো আর এটাকে তুমি প্রথমে লিখতে পারো, কোনো সমস্যা নেই, লিখে ফেলো। তুমি আবার আমার মতো করে মুছার তো অপশন নাই, তুমি নিচের লাইনে লিখো, নিজের মতো করে লিখো ভাইয়া। তাহলে কি লিখতে পারি, মাইনাস ই এ বাই আর, টিটাকে কি করবো জানো, একটু পাশে 1/t লিখি, কোনো সমস্যা নেই, একই কথা গুণাকারে আছে, সমস্যা নেই, প্লাস লন, লন তো না লগ, এই যে বলো সবাই লিখে ফেলছো। সমীকরণগুলোর নাম কিছু নাই, আপাতত পড়ো বাবা, সমীকরণের যখন যেটা নাম আসবে তখন সেটা দেখাই দিব। আপাতত মনে রাখো সবগুলো হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। ঠিক আছে, এবার যেটা করবা সেটা হচ্ছে গ্রাফের মতো করে এভাবে দুইটা টান দাও। আমরা গ্রাফ আর্ট করবো এবার, সেম একই ভাবে দেখো, এভাবে দুইটা টান দাও। দেখো এইভাবে দুইটা টান দাও। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 2.303 কই গেল, থ্যাংক ইউ বাবা, আমি ভুলে গেছি 2.303 দিতে, আমি ভুলে গেছি, থ্যাংক ইউ বাবা। 2.303 আর থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ও আচ্ছা, এখানের মধ্যে হবে, দেখছো এই যে এখানে হবে লন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। লিখেছো সবাই। গ্রাফের মধ্যে আমরা যেটা করব, দেখো তো তোমরা ছোট্টবেলা একটা সমীকরণ পড়েছিলা, y = mx + c, সরল রেখার সমীকরণ পড়ছিলা, এটা পড়লে একটু হাত তোলো তো। সরল রেখার সমীকরণ পড়েছিলা কিনা, এই সমীকরণটা পড়েছিলা, সরল রেখার সমীকরণ। এটার যদি আমি এটাকে টানি এভাবে, দেখো এভাবে টানি, এই বরাবর যদি আমি y দেই আর এই জায়গা বরাবর যদি x দেই, তাহলে রেখাটা কিরকম হইতো তোমাদের মনে আছে? এই রেখাটা কিরকম হয় মনে পড়ে? এই রেখাটা হয় এই যে এইরকম। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, y = mx + c। সো এখানের মধ্যে এই যে দেখো, এই যে m ছিল, এইটা m ছিল কি, m ছিল হচ্ছে একটা ঢাল। এটা কি, m ছিল আসলে কি, m হচ্ছে ঢাল। x কি, x হচ্ছে এই রেখা বরাবর, এই যে, আর এই যে দেখো y হচ্ছে এই রেখা বরাবর, আর এটা কি, এটা হচ্ছে এই বরাবর ঢাল।
বুঝছি, এটা 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 ম্যাথের পড়াশোনা। এবার দেখো এটার সাথে মিলাও, দেখো তো ভাইয়া তুমি চাইলে এইটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো কিনা। এটাকে তুমি চিন্তা করতে পারো পুরাটাকে ওয়াই, বুঝো এই পুরাটা, এই যে পুরাটা দেখতেছো না, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এম। এই যে পুরাটা দেখতেছো এটা হচ্ছে এক্স। এই যে দেখো প্লাসের জায়গায় প্লাস, এই জায়গায় হচ্ছে সি। বলো করতে পারো কিনা। তার মানে এখানের মধ্যে ওয়াই সমান সমান তুমি কাকে লিখতে পারো, ওয়াই সমান সমান তুমি এখানে লন কে কে দিতে পারো, বুঝছো। এই যে এক্স বরাবর কি আছে, 1/t, 1/t। কিছু মনে পড়ে, কিছু মনে পড়ে। এই সেম একই ভাবে দেখো বৎস, এই যে এইটা সমান সমান তুমি ধরতে পারো ওয়াই। এই যে দেখো, এই যে দেখো এটা সমান সমান ধরতে পারো এম, এটা সমান সমান ধরতে পারো কি এক্স, আর প্লাস এখানে এটা সমান সমান সি। তাহলে ওয়াই সমান সমান এখানে, আর এখানে ওয়াই কেন লিখতেছি, এখানে লিখবো লগ, লগ কে, আর এই বরাবর হচ্ছে 1/t রাখবো। তবে এখানে একটা কথা আছে বৎস, চুপি চুপি বলো কেউ শুনে যাবে, শুনে যাবে কেউ শুনে যাবে। এখানে একটা ঘটনা ঘটেছে বৎস। কি ঘটেছে ভাই, এখানে এম এর মান ছিল পজিটিভ, ঢাল ছিল পজিটিভ, তাই এটা উপর দিকে যাচ্ছিল। আর এখানে ঢাল হয়ে গেল নেগেটিভ। ইরিমা কোটিমা কি হয়ে গেল, নেগেটিভ হলে সরল রেখাটা আর এমন থাকে না রে বৎস। যদি এম এর মান কখনো নেগেটিভ হয়ে যায় তাহলে কি হবে, এই জিনিসটা ঘুরে এমন হয়ে যায়। এই যে কিরে কোটিমা, বুঝছো, বুঝছো আমার কথা। তার মানে কাহিনীটা খুবই সিম্পল। আমরা যে এম এর মান সারা জীবন, এম এর মান ঢালের মান পজিটিভ ধরতাম, যার কারণে রেখা দৌড়াই তো এই দিকে, কিন্তু এখানে এখানে ঢালের মান নেগেটিভ, যার কারণে রেখাটা দৌড়াবে এই দিক। বলো দেখি বুঝাতে পারছি কিনা, বলো দেখি, বলো দেখি। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে আমার একটা খুব ছোট্ট একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, এই রেখাটা কি এখানে কখনো লাগবে? উত্তর হচ্ছে না, কখনোই লাগবে না। কেন ভাই, লাগার তো সম্মুখীনে আছে। কারণ এখানে যদি এটা লাগতে চায়, তাহলে এই রেখাটা যদি এখানে লাগতে চায়, তাহলে টি এর মান, এই রেখা বরাবর টি এর মান নির্দেশ করতেছে, টি এর মান 0 হবে। আর টি এর মান যদি 0 হয়, 1/0 মানে ইনফিনিটি, এটা তো কখনো বাস্তবে সম্ভবই না। যার কারণে এই টি এর মান তো আসলে 0 হওয়া সম্ভব না, 0 তাপমাত্রা, যার কারণে আসলে এই জিনিসটা এখানে কখনো লাগবে না। এবার এই রেখাটা কি হবে, এই রেখাটা একটুখানি, এইটা ছিল একটু ডাউন বরাবর, এটা খালি একটু উপর বরাবর যাবে, একই রেখা। কেন ভাই একটু উপর, কারণ এখানে ভাগ দেখো, এই সংখ্যাটা দিয়ে ভাগ আছে, কারণ তুমি যখন ভাগ করবা, ভাগ করলে মাইনাসের মান আসলে মাইনাস সংখ্যাকে ভাগ করলে সংখ্যাটাকে বাড়ায় দেয়, যার কারণে জিনিসটা একটু বেশি দূর বরাবর যাবে, আর কিছু না। চুপি চুপি বলো কেউ শুনে যাবে, শুনে যাবে সকিনার বাবা। বলো দেখি বুঝছো কিনা, বলো। এই তো হয়ে গেল। এখন দেখো তাহলে এখানে তুমি কি লিখতে পারো, ঢাল সমান সমান, পরীক্ষায় কিন্তু আসতে পারে ঢালের মান কত, তাহলে এই যে ঢাল, ঢাল সমান সমান মাইনাস ই এ বাই আর। যদি এই সমীকরণটা হয় লনের সমীকরণ, আর লগের সমীকরণ হলে ঢাল কি ছিল, এম এর মান, ঢাল সমান সমান মাইনাস ই এ বাই 2.303 আর। এইটা একটু মনে রাখবা। টি এর মান তো 0 হবে না, মানে প্রশ্নটা হচ্ছে দেখো
আমার প্রশ্নটা খুবই সিম্পল, এই রেখাটা যেতে 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 কি এই অক্ষ বরাবর কখনো লেগে যাওয়ার সম্ভাবনা আছে? উত্তর হচ্ছে না। কেন ভাই লাগবে না? মানে এখানে যদি সে লাগতে যায় টি এর মানটা 0 হইতে হবে, আর তাপমাত্রা 0 হলে 1/0 কে ভাগ করলে কিন্তু 1 কে কিছু দিয়ে ভাগ করলে কিন্তু ইনফিনিটি আসে। অবাস্তব মান, অসংজ্ঞায়িত মান, মানে অসংজ্ঞায়িত মানে অবাস্তব। তাহলে বাস্তবে কখনো এই রেখাটা এটার সাথে লাগবে না, মানে এই রেখাটার সাথে কখনো লাগবে না। যেমন এটা কি মনে হচ্ছে, এটা কোনো না কোনো সময় গিয়ে একেবারে এই রেখাটার সাথে লেগে যাবে মনে হচ্ছে, কিন্তু এটা কি আসলেই লাগবে? উত্তর হচ্ছে না, কারণ এই রেখাতে আসলে টি এর মান নির্দেশ করে। এই রেখা বরাবর যদি কখনো লাগে তাহলে টি এর মান 0 হইতে হবে, বা টি এর মান 0 হলে 1/0 মানে হচ্ছে ইনফিনিটি বা অবাস্তব। তাহলে অবাস্তবে মিলতে হবে, বাস্তবে কখনো মিলবে না। ক্লিয়ার? ভেরি গুড, সুপার। এবার আসো লাস্ট একটা সমীকরণ, তোমাদেরকে অনেক প্যারা দিচ্ছি, লাস্ট আর একটা আসল সমীকরণে পড়বো এখন। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবক নির্ণয়। জাস্ট আজকের পর এত প্যারা আর কোনো জায়গায় দিব না, লাস্ট একটা প্যারা ভাই। ধরো তোমাকে দুইটা তাপমাত্রা দিয়ে দেখো দুইটা সমীকরণ লিখো, লেখো উপরে লিখো, জাস্ট উপরে হেডিংটা দাও, ভিন্ন ভিন্ন তাপমাত্রা। আমি কি এটা হেডিং দিছি? না, ভিন্ন ভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবক বা বিক্রিয়ার হার ধ্রুবক। বুঝছো কি বলেছি? ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা দেখো ভালো করে খেয়াল করো, তুমি সমীকরণটা কি জানো ভাইয়া? তুমি জানো, ধরো লন দিয়ে করি, লগ দিয়ে না করি, ধরলাম লন কে সমান সমান কি জানো তুমি বলো তো ভাইয়া? লন কে সমান সমান তুমি জানো লন এ মাইনাস ই এ বাই আর টি। বুঝছো? সেম একই ভাবে তুমি আরেকটা সমীকরণ লিখো তো, লন কে সমান সমান লন এ মাইনাস ই এ ভাগ আর টি। বুঝছো? ভালো করে বুঝছো। মজার ব্যাপার হচ্ছে এখানের মধ্যে, ভালো করে বুঝছো কিন্তু। ধরো তুমি যদি এখানে চিন্তা করো, নির্দিষ্ট তাপমাত্রায় হার ধ্রুবকের মান নির্দিষ্ট না, টি এর মান কখনো 0 হবে না, বুঝতেই হবে না জিনিসটা। টি এর মান বাস্তবে 0 হবে না বাবা। মানে এখানে ও বলতেছে যে ভাইয়া কেন টি এর মান 0 হবে বুঝতেছি না। টি এর মান এখানে 0 হওয়া সম্ভব না, টি এর মান নট ইকুয়াল টু 0। তুমি এখানে টি এর মানটা 0 বসাও তো, তাহলে কি আসে? 1/0 সমান সমান কি? 1/0 সমান সমান কি? ইনফিনিটি না? তাহলে এটা কি বাস্তবে এক্সিস্ট করে না? টি এর মান তুমি এখানে 0 বসাইলে কি আসে? 1/t মানে কি 1/0 সমান সমান ইনফিনিটি। এটা সম্ভব না, সময় তাপমাত্রা কখনো 0 সম্ভব না এই সমীকরণে। সো দেখো চিন্তা করো, তুমি একটা তাপমাত্রা ধরে নিলা T1 তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান হচ্ছে K1। সেম একই ভাবে T2 তাপমাত্রাতে তাহলে কি হার ধ্রুবকের মান K2 হবে কি হবে না? বলো দেখি, হবে কি হবে না বলো? ওরে আল্লাহ রে, নিহা রে নিহা, কয় 2.303 নিছো কেন ভাইয়া? ওরে ভাইয়া রে, তুমি কোথায় ছিলা ভাইয়া? এই সময় তুমি কই ছিলা ভাইয়া? লন থেকে লগে নিতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়। আর একজন কয় বাই 2.303 কই? লগের হিসাব করলে 2.303 হয়। এটা লগ না রে বাবা, এটা লন। পোলাপান তো 2.303 তে আটকায় আছে। এটা বাবা দেখো, এটা হচ্ছে লগ। লগ হইলে এই যে দেখো, লগের সমীকরণে 2.303 আছে, লনের সমীকরণে কোনো 2.303 নাই। সেকেন্ড গ্রাফটা কেন বড় করে আঁকবো? কারণ এখানে সেকেন্ড গ্রাফে তোমার 2.303 দিয়ে ভাগ আছে, এখানে কোনো ভাগ নাই। যেহেতু ভাগ আছে, বিয়োগ সংখ্যাকে ভাগ করলে সংখ্যাটা বড় বের হয়,
বিয়োগ মানকে ভাগ করলে সংখ্যাটা বড় বের হয়, যার কারণে এটাকে তুমি একটু বড় করে করবা। বুঝছো? এখানে কোনো 2.303 নাই, এখানে 2.303 আছে। ঠিক আছে, যার কারণে তুমি আসলে এটা করবা। ঠিক আছে, এই দুইটা সমীকরণ লেখা হয়েছে। ভাইয়া গ্রাফের মানটা উল্টো হয়েছে না, এখানে 1/t পাশে হবে না? না না ঠিক আছে, 1/, ঠিক আছে। আল্লাহ রে, ঠিক আছে 1/t ঠিক আছে ভাইয়া, না কোনো উল্টা হয়নি। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এই সমীকরণটা লিখেছ, এটা লেখা হলে একটু বলো। এই সমীকরণটা লেখা হলে একটু আমাকে বলো যে ভাইয়া লিখেছি। মানে দেখো আমি কিছু করি নাই, জাস্ট আমাদের এটা লনের সমীকরণ ছিল। এটা কিসের সমীকরণ ছিল? লনের। তাহলে লনের সময় কি হয়, যদি তুমি এখানে T1 তাপমাত্রায় K1 ধ্রুবকের মান পাবা, T2 তাপমাত্রায় K2 ধ্রুবকের মান পাবা। এই তো, আর কিছু না তো। আর কিছু আছে? আর কিছু নাই। জাস্ট এটা সমীকরণ, তাপমাত্রা চেঞ্জ করছো, ধ্রুবক চেঞ্জ হয়েছে, তাপমাত্রা চেঞ্জ করছো, ধ্রুবক চেঞ্জ হয়েছে। এবার দেখো এখানে তুমি যেটা করবা, সুন্দর মতো একটা টান দিবা। সুন্দর মতো একটা টান দিবা। টান দেওয়ার পরবর্তীতে দেখো, ভালো করে খেয়াল করো, দেখো টান দেওয়ার পরবর্তীতে কি করবা, সমীকরণটা বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করো, কি করব? যোগ বিয়োগ করছো না সরল রেখা, বিয়োগ করলে কি হবে? প্লাস থাকলে নিচে একটা মাইনাস, প্লাস আছে নিচে মাইনাস, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। ঠিক আছে, যোগ বিয়োগ তো ছোটবেলা থেকেই করো। তাহলে এখানে তুমি কি লিখতে পারবা? লন কে 1, এই যে নিচেরটা কি? বিয়োগ লন K2, বুঝছো? সমান সমান। এখন দেখো মজার বিষয়, এখানেও লন এ, এখানেও লন এ, এটার মাইনাস সামনে, এটার সামনে কিছু নেই মানে প্লাস, কাটাকাটি চলে যাবে। এবার মজার বিষয় দেখো, এইটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, দেখো এই যে প্লাস, এটার সামনে প্লাসটা চলে যাবে। তাহলে এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, আমরা প্লাসটা সামনে লিখি। কি লিখবো? এই যে এটা যেহেতু প্লাস, এই প্লাসটা সামনে লিখি, EA/R/T2। আর এই যে দেখো এটার সামনে মাইনাস, এই যে মাইনাস, এটা তো ভাই মানে ম্যাথের সমীকরণ যদি তোমরা না পারো তাহলে তো কষ্ট। R/T1, বুঝছো কি বুঝো নাই বলো? ক্লাস আজকে শেষ হবে না বাবা, ক্লাস চলতেই থাকবে। ক্লাস শেষ হবে চাঁদ রাতের আগের দিন, ঈদের চাঁদ রাত উঠবে, তারপরে ক্লাস শেষ হবে। বুঝছি। আচ্ছা, যদি কখনো লন হয়, বুঝছো, আবারও বলতেছি, তোমরা আমাকে একটা কথা বলো তো ভাইয়া, লনে যদি বিয়োগ হয় তাহলে একসাথে লিখলে বিয়োগটা ভাগ হয় না? আমরা তোমার আগে জানি যোগ হয় কখন, গুণ থাকলে যোগ হয়, বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয়। রাইট রাইট। তাহলে এখানে কি আছে? বিয়োগ। বিয়োগটাকে তুমি কি করতে পারবা? ভাগ করতে পারবা। লন প্রথমে কে আছে? প্রথমে আছে K1, তাই উপরে যাবে হচ্ছে K1, পরে কে আছে? K2, ভাগ K2। ম্যাথ যারা কম পারো তাদের একটু প্যারা হবে আসলে, বুঝছো? জাস্ট কি করলাম আমি বলো তো, এই যে লনে বিয়োগ থাকলে জিনিসটা ভাগ হয়ে যায়, সমান সমান, বুঝছো? সমান সমান। এখানের মধ্যে তুমি বলো তো কি কি কমন নেওয়া যাইতে পারে, তুমি আমাকে বলো কি কি জিনিস কমন আছে? ইএ এখানেও আছে, এখানেও ইএ আছে, এখানে আর আছে, এখানেও আর আছে, জিনিসগুলো তুমি কমন নিতে পারো ভাইয়া ইজি। তাহলে কি হবে? ইএ কমন নাও, নিচের আর দুই ক্ষেত্রে কমন নাও, ভাগ দাও। এই যে 1/, এখানে কিছু নাই মানে 1, উপরে 1, এখানে কি আছে? সামনে T2, লিখে দাও T2। আর এখানে কি হবে? উপরে কিছু নাই মানে মাইনাস, এখানে কি আছে? T1, তার মানে এখানে হচ্ছে T1। এই যাদের বুঝতে সমস্যা হয়েছে মুখস্থ করে ফেলবা, এটা হচ্ছে সক্রিয়ণ শক্তির আসল সূত্র।
বলো 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 বলো। ঠিক আছে, তাহলে এই যে একটা সমীকরণ পাইলাম, দেখো তাহলে সমীকরণটা তোমাদেরকে লিখতে হবে না, তোমরা যেই জায়গায় পেছাবা, দেখো ভালো করে খেয়াল করো, লন কি লিখেছি, উপরে k1 নিচে k2, তার পরবর্তীতে সমান সমান, এখানে হচ্ছে ই এ ভাগ আর, জাস্ট সমীকরণটা আমি লিখতেছি 1/t2 মাইনাস 1/t1। বুঝো, এটা হচ্ছে আমরা সমীকরণটা পাইলাম, এটা হচ্ছে আসল সমীকরণ, এটা দিয়ে ম্যাথ করব, এটা দিয়ে কি করব লিখে রাখো, এটা হচ্ছে আমাদের আসল সমীকরণ, এটা হচ্ছে কি সমীকরণ, আসল সমীকরণ, কারণ এটা দিয়ে সক্রিয়ণ শক্তি বের করব। কিন্তু এখানে স্টুডেন্টরা একটা পেঁচায়, বুঝছো, খুবই পেঁচায়। কোন জায়গায় পেঁচায় আমি তোমাকে একটু বলি ভাইয়া, ভাইয়া লেফট সাইডের এটা ব্ল্যাক হয়নি, ব্ল্যাক হয়েছে, এই যে দেখো তুমি কোথায় আসলে ধরাটা খাবা পরীক্ষার হলে। মজার ব্যাপার দেখো, এখানে ছিল k1, তোমার খাতায় মার্ক করো, এখানে ছিল k1, k1 এখানে ছিল আর t1 ছিল পরেরটাতে, এখানে মার্ক করো। এমন ধরাটা খাবারে বাবা, পোলাপান করে কি জানো, এখানে k1 ভাই জানি কি করাইছে, 1/t1 নাকি 1/t2, চান্দি গরম হয়ে যাচ্ছে মামা, মামা আমাদের মাথায় তো আসতেছে না রে, কি যে হবে ভাই, যেহেতু উপরে k1 লিখছে এখানেও তাইলে মানে t1, জীবন যৌবন অন্ধকার হয়ে যাবে বাবা তোমার। সিকিউ প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা যখন সলভ করতে এগুলো আসে কিন্তু, বুঝছো, আর একটা কথা বলে দেই, এইগুলো কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, এখনকার যে টেস্ট পেপার সেইগুলো যদি সলভ করতে চাও এইগুলো খুব বেশি বোর্ডের প্রশ্নে পাবা না। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে কি পাবা আসলে, 2019 সাল, 18 সাল, 17 সালে এই কোশ্চেন গুলো আসতো, কারণ 20 সালের পরে থেকে শর্ট সিলেবাস হয়ে গেছে, এইটা অংশ শর্ট সিলেবাসের অংশ ছিল না। লিখে রাখো, এটা শর্ট সিলেবাসের বাইরে, শর্ট সিলেবাসে ছিল না। তাই তুমি যদি এই প্রশ্ন সলভ করতে যাও 2019 সালের আগের প্রশ্ন সলভ করবা, 2019, 18, 17, 16, তখনকার এইগুলো দেখবা বোর্ড প্রশ্ন আসে, তখনকার এইগুলো বোর্ড প্রশ্ন খুঁজে পাবা। বুঝছো কেন? আপন দেখো ভাইয়া, এই ইকুয়েশনটা আমি যদি অন্যভাবে লিখতাম, দেখো দেখো লন, বুঝো, উপরে যদি লিখতাম k2 আর নিচে যদি লিখতাম k1, সবকিছু সেম থাকতো। দেখো ইয়ে বাই আর, দেখো k2টা প্রথমে লিখেছি না, যার কারণে আসলে t2টা পরে লিখতে হবে। বুঝছো, এই যে দেখো, যেটা এখানে প্রথমে লিখবা সেটা এখানে লাস্টে লিখবা। বলে না 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে এখানে দেখো হাত ধ্রুবকটা দেখো, এখানে যদি k2 থাকে এটার সাথে রিলেট হচ্ছে, এই যে দেখো, এই যে দেখো এখানে ছিল k1 ছিল নিচে, তাই এখানে t1টা ফার্স্ট। এই যে আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? হ্যাঁ, মাস্টার বুকে ইনশাআল্লাহ পেয়ে যাবা। আমি কি বুঝাইতে পারছি কাহিনীটা? ভাই কাহিনী না বুঝলে কিন্তু তোমরা একটু বলো বুঝছো ভাই, পরীক্ষার হলে গিয়ে ভুল করবা তো, নিশ্চিত ভাই ভুল করবা। আবারও বলি, k1 যদি থাকে উপরে তার তাপমাত্রা থাকবে লাস্টে, k2 যদি থাকে উপরে, যেইটা থাকবে উপরে, যার বিক্রিয়ার হাত ধ্রুবক উপরে, তার তাপমাত্রাটা দিব লাস্টে। এইটা হচ্ছে আসল সূত্র,
এখন দেখো এখানের মধ্যে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, কোন বিক্রিয়ার তাপমাত্রা, দেখো কি বলেছে, তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 3 গুণ করলে হার ধ্রুবক 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত? সক্রিয়ণ শক্তির আমি সূত্রটা কি বললাম বলতো ভাইয়া? সক্রিয়ণ শক্তির সূত্রটা বলছি লন, বুঝো? একটা ম্যাথ করি আসো, K2 ভাগ K1, ভালো কথা, সমান সমান, তার পরবর্তীতে কি করব বলতো, EA বাই কি ছিল RT, রাইট? তার আরে কি বলে RT কেন, R, EA বাই R 1 বাই, এখানে কি K2 প্রথমে ছিল তাই T1 টা প্রথমে, 1 বাই T2, বুঝছো? এবার আসো কিছু কথার মার প্যাচ দেখো, তোমাকে এখানে কার মান বের করতে বলছে? সক্রিয়ণ শক্তি E এর মান বের করতে বলছে, অর্থাৎ তুমি এইটার মান বের করবা। আর এর মান কত তুমি ছোট্টবেলা থেকে জানো, আর এর মান হয় 8.31, বুঝতে পারছি? আর এর মান কত হয় 8.31 হয়। এবার মজার বিষয়টা দেখো কি বলছে, কোন বিক্রিয়ার তাপমাত্রা আগে কত ছিল 25, তার মানে তুমি এখানের মধ্যে T1 সমান সমান কি লিখতে পারো, T1 সমান সমান 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, 298 কেলভিন। আচ্ছা তাপমাত্রা কয় গুণ করছো, 3 গুণ করছো, তাহলে T2 সমান সমান কত, তাহলে আগে ছিল 25, তাহলে 3 গুণ মানে কি 25 গুণন 3, তাহলে কত হয়, তাহলে হয় হচ্ছে 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি মানে কি, 75 ডিগ্রি মানে হচ্ছে 273 যোগ 75, কত আসে দেখো তো, 273 এর সাথে 75 যোগ করলে কত হয়, 70 70 40 48, 248। তার মানে তুমি এখানে মানগুলো পাচ্ছ, তুমি এইটার মান পাইলা, T1 এর মান কত পাইছো 298, T2 এর মান কত পাইছো 248। ওরে আল্লাহ রে, তোদেরকে ম্যাথ করাচ্ছি, তোরা কি দিচ্ছিস, কি নিচ্ছিস রে বাবা? তোরা আগে এখানে, ভাই তোদের জীবনে এত শখ এত স্বপ্ন আমি পূরণ করে দিব না। তোদের যদি মনে হয় যে ভাই পড়াশোনা সম্ভব না, শ্বশুর শাশুড়ির 2-4টা কিলানি খাইতে চাই, রিক্সা চালাইতে চাই, অটো চালাইতে চাই, আমারে আমি 2টা তোরে অটো কিনা দিব। অটো চালাইস, আগে ক্লাসটা চালা, ক্লাসটা চলতে দে, এখানে ক্লাসই চলতেছে না, তোরা অটো চালানোর জন্য কি কিনা দিব বল? শীত অন্তত, নয়তো বা যখন তুই ঘাস কাটতে যাবি তুই কাছে দিয়ে ঘাস না কেটে নিচে দাঁত দিয়ে ঘাস কাটবি বাবা, হলো? ঘাস কাইটা তুই তোর গরু ছাগলরে খাইতে না দিয়া ঘাস তোর শ্বশুর শাশুড়িরে খাইতে দি, হলো? শিক্ষিত হওয়া। এবার দেখো ঝামেলা আছে এখানে একটা, 348 না, ও আচ্ছা 348, থ্যাংক ইউ। এই যে এদের যুদ্ধ দেখতে দেখতে 348, ঠিক আছে। এবার দেখো ঝামেলাটা কোথায় লাগবে, ঝামেলা আছে এখানে একটা, সেটা কি জানো? বলছে এখানে কথার একটা মাইর প্যাচ আছে। আচ্ছা বলো তো, বিক্রিয়ার হার ধ্রুবক, বলো হার ধ্রুবক কি করছে 3 গুণ বৃদ্ধি করছে। আচ্ছা প্রথমে আমরা যদি বলি হার ধ্রুবক প্রথমটা কত ধরে নিলাম, হার ধ্রুবক সমান সমান K1 ধরে নিলাম, 3 গুণ বৃদ্ধি করছে মানে কি বলো, 3 গুণ বৃদ্ধি করছে মানে কি, মানে কি বলো? বৃদ্ধি হলে K2 সমান সমান কি, এইটা কে কি, এটা কে কে বলো আমাকে একটু বলো। 3 গুণ বৃদ্ধি করছে, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, 348 দিয়েছি, থ্যাংক ইউ সবাইকে। এইটার পাশে যারা যারা আসো যে ভাইয়া 3 গুণ বৃদ্ধি, বুঝছো দুইটা কথার মধ্যে পার্থক্য বুঝছো। প্রথম কথা দেখো 3 গুণ করলে, এখানে খুবই একটি ইম্পর্টেন্ট কথা বাবা,
3 গুণ বৃদ্ধি করলে, এই কথাটার দিকে একটু দেখো, বৃদ্ধি, বৃদ্ধি কথা বলছে, বৃদ্ধি। বৃদ্ধি মানে জানো, আগে তোমার কাছে ধরো, আগে তোমার কাছে ছিল 10 টাকা, যারা টাকা পয়সার হিসাব বুঝো, 10 টাকা। আমি বললাম তুমি 10 টাকাটাকে 3 গুণ করো, শুধু 3 গুণ। শুধু কি করবা? 3 গুণ করবা, তার মানে টাকাটা হবে 30 টাকা। এখন তোমার কাছে আছে 10 টাকা, এখন তুমি করবা 3 গুণ বৃদ্ধি করবা। 3 গুণ কি করবা? বৃদ্ধি। তার মানে আগে ছিল 10, নতুন করে আরো 3 গুণ বৃদ্ধি মানে 30, তাহলে তখন হবে হচ্ছে 40 টাকা। বুঝছো? বুঝছো আমার কথা? তার মানে জিনিসটা কি, আগে থেকে কি ছিল? আগে থেকে ছিল আমার এখানের মধ্যে ভ্যালু কে, নতুন করে এটা, সরি, আগে থেকে ছিল K1, নতুন করে সেটাকে আরো 3 গুণ করছো মানে 3K1, অর্থাৎ এটার ভ্যালু হবে 4K1। তাহলে এখানে মানগুলো বসাও। লন K2 এর মান কত? 4K1, নিচে হচ্ছে K1। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তার পরবর্তীতে দেখো, ই এর মানটা বের করবা, আর আর এর মান হচ্ছে 8.31। T1 মানে কি? T1 মানে হচ্ছে আগের তাপমাত্রা 298, 1 বাই এটা কত হবে? 348। এটা বলো তো বাড়ির কাম করতে পারবা কিনা? এখন সাইড চেঞ্জ করে এই যে এইটা কাটাকাটি করবা, লন 4, এখানে এইটার মান বের করা যাবে কিনা বলো? এখানে সুন্দর মতো বাড়ির কাম করবা, এটা বলো 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 বলো। এখন দেখো, তোমার আব্বুকে বলো, এই যে ই এর মান মনে আছে? আমাদের এক সঙ্গী সাথী অপেক্ষা করছিল কোথায়? এই ই এর মান কোথায় অপেক্ষা করছিল বৎস? মনে পড়ে এখানে ই এর মানটা বসালে সক্রিয়কৃত ভগ্নাংশ পাওয়ার কথা ছিল। মনে পড়ে? এই সমীকরণে এখন ই এর মান বের করা যাবে? এই সমীকরণে ই এর মান মনে পড়ে প্রথম দিকের কথা? আমি এই ম্যাথটা তখন করে না রাখলে হয়তো কি, ভাই মাফ করে দেন ভাই, ছুটি দেন ভাই, কিছু বুঝতেছি না। এই যে মোট সক্রিয়কৃত অণুর ভগ্নাংশ প্রথমেই শিখেছি, যেখানে বলছিলাম মনে রাখবা এখানে ই এর মানটা বের করা শিখবো, ই এর মানটা বের করা শিখবো। শিখেছো? ই এর মান নিয়ে এসে বসাই দিলে ম্যাথটা হবে না। আর একজন কয় লন 4 কত? রে বাবা রে বাবা, ক্যালকুলেটর নাই বাবা, তোমার বাসায় ক্যালকুলেটর নাই? ক্যালকুলেটরে চাপ দাও। এই যে দেখো হোমওয়ার্ক, এই যে দেখো এখানে সরাসরি এই যে দেখো দুইটা তাপমাত্রা দিছে, দুইটা তাপমাত্রা দিছে, দেওয়ার পর এই যে দেখো বিক্রিয়ার হাত ধ্রুবকের K1 K2 এর মান দিছে। এই যে দেখো এটা ধরলাম, আল্লাহ এর থেকে সুখে শান্তির K1 K2 সক্রিয়ণ শক্তি ই এর মান চাইছে। পারবো না বলো তো? এটাও বাড়ির কাম, এটা ম্যাথ নাম্বার 3। পারবো কিনা? পারবো? সূত্রটা বসাবো, ম্যাথটা করব। তারপরে দেখো এই যে এটাও করবা, ম্যাথ নাম্বার 4। তোমার আব্বুকে বলো পড়াশোনা যে হলো। এটাও বাড়ির হোমওয়ার্ক। বাড়িতে কোনো কাম কাজ নাই, ঘাস কাটবা আর এই বাড়ির কাজ করবা, বুঝছো? ম্যাথটা দেন প্লাস ই কিভাবে ক্যালকুলেশন করব শিখবা, কিভাবে আমি দেখাই দিব। ই থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় খুঁজে বের করবা, নিজে নিজে চেষ্টা করবা, নিজে নিজে ঘাটাঘাটি করবা। এটা ক্যালকুলেটরে চাপলেই বের হয়ে যায় ই। কিভাবে আমি তো দেখাই দিব না, নিজে নিজে একটু খুঁজে বের করো, সব তো দেখাই দিব না। লাস্ট ম্যাথ কোনটা? এইটা, এইটা স্যার লন K1 প্লাস K2 হবে ম্যাথ 1-এ। ম্যাথ 1-এ কি হবে না? ঠিক আছে, 3 গুণ আগে ছিল K1, এটার সাথে আরো 3 গুণ বৃদ্ধি করছে, এই যে 3K1। ঠিক আছে বাবা, টোটাল 4K1। ঠিক আছে,
সবগুলোর আমি দিয়ে দিব এখন, হোমওয়ার্ক এরিয়া দিয়ে দিব এখন। এই যে লাস্ট ম্যাথ, ওই যে বের করে ফেলছে ইয়ের মান। নাও 4 নাম্বার ম্যাথ। স্ক্রিনশট তুলে নাও, এইগুলো খাতায় তুলতে হবে না। ও স্যার কথা কইছে 1 নাম্বার ম্যাথটা দেখাইতে, চলো 1 মিনিট। হ্যাঁ ভাইয়া একটা সলভ করে দেন। ও মারে, এটা কি, কে সলভ করলো এটা? এ রাহিদুল ইসলাম, তুমি বইলা দিছো কেন? রাহিদুল ইসলামের তো এই যে এটা কে সলভ করে দিল? আমি তো দিলাম। যাই হোক বাবা, সময় কম, শেষ করি। শুনো, কিছু কথা বলি। এই ক্লাসটা আমি জানি একটু প্যারাদায়ক ক্লাস ছিল। সত্যি কথা বলতে কি ভাইয়া জানো, বলি অনেক কিছু পড়িয়েছি আজকের ক্লাসে। এখন অনেকের কাছে একটু সহজ লেগেছে, অনেকের কাছে অনেকটা সহজ লেগেছে, অনেকের ক্ষেত্রে অনেক কঠিন লেগেছে। প্র্যাকটিস করতে হবে। আমি না, আমার আরো 5 মিনিট লাগবে। সো মজার ব্যাপার হচ্ছে, বাসায় যদি তুমি প্র্যাকটিস করো তাহলে জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? নয়তো বা জিনিসগুলো দেখো আজকে অনেক কিছু, আমি নিজে এই জিনিসগুলো, তোমরা জানো এই জিনিসগুলো আমার নিজেরই মনে থাকে না। আমি এইগুলো নিজে পড়াশোনা করে আসি, আমি নিজে কেমিস্ট্রির স্টুডেন্ট। এ ভন্ড, এই যে দেখো কত কিছু পড়িয়েছি আজকের ক্লাস। তোমরা যদি তাকাও আজকের ক্লাসের স্লাইডটার দিকে, স্লাইডটা দেখলেই বুঝতে পারবা। প্রথমে আমি তোমাদেরকে এই জন্য বলেছিলাম যে ভাইয়া খাতা কলম রাখবা, বেশি মনোযোগ লাগবা। বুঝতে পেরেছো? এই যে দেখো কত কিছু লিখে দিয়েছি, কত কিছু রে বাবা রে বাবা। তারপর এখানে এই জিনিসগুলা ভেঙে দেখিয়েছি, এইগুলা দেখিয়ে দিয়েছি, গ্রাফ দেখায় দিছি, হ্যাঁ ঢাল বলতে কি এটা বুঝাই দিছি, এইগুলা জিনিস বুঝেছি সব কিছু। মানে মানে আমি জানি তোমাদের কাছে অনেকের হয়তো বা ফারদিন ভাইয়ের পড়া ভাল লাগে না, বাট চেষ্টা করেছি। বুঝছো ভাইয়া? মান কি 10 টু দি পাওয়ার এমন আসবে? হ্যাঁ আসতে পারে, আসতে পারে। হ্যাঁ চলে যাইতে পারো। তোমরা কি ভূতের গল্প শোনার জন্য বসে আছো? আচ্ছা ভূতের গল্প বলতেছি, নাও চুপ করে থাকো, আমি একটা ভূতের গল্প বলি, চুপ করে শুনে তার পরবর্তীতে চলে যাও, কেমন? সো ভূতের গল্পটা হচ্ছে গিয়ে তোমার, আমার স্লাইডে অ্যান্সার থাকবে না, স্লাইডে এই স্লাইড এগুলো হচ্ছে হাজারিন আক্তারের বইয়ের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া অন্যান্য বইগুলোতে পাবে। বই খুলে প্র্যাকটিস করো, অনেক ম্যাথ আছে এইগুলো নিয়ে, প্র্যাকটিস করো এখন। সুপার। ঠিক আছে চলো, সহজে একটা একটা ভূতের গল্প বলে তোমাদেরকে ছুটি দিয়ে দিই, কেমন? সো ভূতের গল্পটা একটু আমি তোমাদেরকে বলি। ভূতের গল্প না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তোমার মানে বেসড অন ট্রু স্টোরি, এরকম টাইপের। সো দেখো, একটু সাম্য অবস্থা পড়াবো পড়াবো পড়াবো, এটা সাম্য অবস্থা, একটা সাম্য অবস্থা পড়াবো, সব পড়াবো, কোনো চিন্তা করো না, সব পড়িয়ে দিবে ইনশাআল্লাহ। সো দেখো, একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে জিম নামের একটা ছেলে ছিল। সো সে একটা মেয়েকে অনেক বেশি পছন্দ করত। তো সে যে মেয়েটাকে পছন্দ করত সেই মেয়েটার নাম ছিল হচ্ছে মিমি। ভালো কথা। সো জিম আসলে তার বাসায় জানায় যে সে একটা মেয়েকে পছন্দ করে এবং বিবাহ করতে চায়, বাট তার বাসার বাবা মা আসলে কোনোভাবে রাজি ছিল না, বিশেষ করে ছেলের মা কোনোভাবেই রাজি ছিল না। তার পরবর্তীতে জিম আসলে অনেক জোর জবরদস্তি করে বিয়ে শাদী করে আসলে। তো করার পরবর্তীতে আসলে মিমি যখন তার বাসায় চলে আসে, বাসায় এসে কিছুদিন পরে হচ্ছে যে ছেলে জিম ছিল সে হচ্ছে মালয়েশিয়া চলে যায়। আসলে চলে যাওয়ার পরবর্তীতে সেখানে কাজ বাজ করে। কিছুদিন পর মিমি তাকে ফোন দিয়ে বলে আসলে আপনার মা তো আমাকে অনেক টর্চার করতেছে, আমি এখানে থাকতে পারবো না। ভালো কথা। তো জিম কি করে, তার যে ওয়াইফ মিমি আছে তাকে আসলে মালয়েশিয়াতে নিয়ে চলে যায়। নিয়ে চলে যাওয়ার পরবর্তীতে আসল ঘটনা ঘটে সেখানে। তো জিম কি করতো, যে মালয়েশিয়াতে হচ্ছে গিয়ে তার ওয়াইফকে রেখে কাজে চলে যেত। তো কিছুদিন পরে 1 মাস 2 মাস 1 বছরের মতো বেশ ভালো সময় পার হয়েছে। হওয়ার পরবর্তীতে তো বাসা বেশ বড় সড়ো বাসা। তো যেটা হয়েছে সেটা হচ্ছে একদিন হুট করে মিমি আসলে খেয়াল করে পাশের রুমে মানে হচ্ছে তার হাজবেন্ড সে ঘুমাইছিল, হুট করে তার রান্নাঘরে কিছুটা শব্দ শুনতে পায়। তো তার পরবর্তীতে সে মনে করে তার হাজবেন্ড মনে হয় আসছে। বাট
তাড়াতাড়ি হচ্ছে গিয়ে গেল তার রান্নাঘরে কিসের শব্দ, গিয়ে দেখে যে রান্নাঘরে কেউ নাই আসলে, বাট যেই জিনিসগুলো গুছানো ছিল সব ছড়াই ছিটা রাখা আসলে, বুঝছো? সো যে এর পরবর্তীতে হচ্ছে গিয়ে তার পাশের রুম থেকে তার হাজবেন্ড তাকে ডাকতেছিল যে এই মিমি ওই পাশে কি করতেছে, এইদিকে আসো। পাশের রুমে যাইতে ধরছে তখন আবার দরজা কে জানি ঠকঠক করতেছে। তো যখন দরজা ঠকঠক করতেছে তখন ভাবলো কি রে, দরজা আবার কে ঠকঠক করে, দরজাটা খুলে দিয়ে যাই আসলে হাজবেন্ডের কাছে। দরজার কাছে জিজ্ঞাসা করলো তুমি কে, তো বলতেছে আমি তোমার হাজবেন্ড, আমি মাত্র দিন শেষে বাসায় আসলাম। ও একটু অবাক হয়েছে, কিরে একটু আগে না আমার হাজবেন্ড পাশের রুম থেকে আমাকে ডাকলো, সে আবার দরজার বাইরে, বাসার বাইরে কেমনে? সে দরজা খুলে দেখে তার হাজবেন্ড দাঁড়ায় আছে। বললো যে তুমি না পাশের রুম থেকে আমাকে ডাকলা। বলছে কই, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি, পাশের রুম থেকে ডাকবো তোমাকে? সো পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা ডিপ্রেসড ছিল, যার কারণে আসলে দুইজনে বাসায় যায়। যাওয়ার পরবর্তীতে যেই ঘটনা ঘটে যে ওই মেয়েকে কে জানি পাশের রুম থেকে ডাকে, কেমন একটা গম্ভীর কণ্ঠে ডাকে, সে আসলে তেমন একটা পাত্তা দেয় না। সো হুট করে সে রাতের বেলা একবার পানি খাইতে উঠছে, ওঠার সময় সে হুট করে খেয়াল করে জানলার পাশ দিয়ে তার দিকে বড় বড় লাল চোখ করে কে জানি তাকায় আছে। মানে সে খুব ভয় পাইছে, মানে কে জানি তাকায় আছে, বুঝতেছে না, কেউ একটা তাকায় আছে। তো তার হাজবেন্ডকে ডাকছে, বল দেখো তো ওইখানে কি কি। তার হাজবেন্ড উঠছে, লাইট জ্বালাইছে, কে কোথায় কে, তোমার মনে সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে যাইতে হবে। পরের দিন ওইভাবে ঘুমায় গেছে। যাওয়ার পরবর্তীতে পরের দিন হাজবেন্ড বাসার বাইরে গেছে। তো জিম আসলে, জিম তো না, মিমি, মিমি নাম তো, রাইট? তো সে ঘুমাইছিল আসলে, হুট করে চোখ খুলছে আর কি, সন্ধ্যার সময় তার হাজবেন্ড বাসায় নাই। চোখ খুলে দেখে খুব বিভৎস টাইপের একটা চেহারা তার দিকে, এই যে এই পাশে ও শুয়ে আছে এভাবে, তার মুখের দিকে এভাবে তাকায়, মানে মুখটা কেউ ক্ষত বিক্ষত করে ফেলছে এসিড ঢেলে, মনে হচ্ছে পুরা চেহারা মনে হচ্ছে একটা পচা ধরা লাশ তার চেহারার দিকে এভাবে তাকায় আছে। এবং ও লিটারেলি নড়তেও পারতেছে না, চড়তেও পারতেছে না। এর পরবর্তীতে সে একটা চিল্লানি দিয়ে রুম থেকে দৌড় মারছে। দৌড় মারার পরবর্তীতে সে দরজা খুলে পাশের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরবর্তীতে এই ঘটনা বলছে, তার হাজবেন্ড আসছে, আসার পর বলে যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে তা আপনার মনে হয় ঘুম টুম ঠিকঠাক মতো হয় না, সো আপনি একটু হচ্ছে ঘুমের ওষুধ খান। ঘুমের ওষুধ খাইছে, ভালো কথা ভাইয়া। সে আসলে রাতের বেলা মানে কে জানি তাকে ডাকে আসলে, এবং ধরো বাসার ছাদের মধ্যে হাঁটার শব্দ পায় আসলে, কে জানি হেঁটে যাচ্ছে, তাদের বাসায় কে জানি ঢিল দিচ্ছে, এবং সবকিছু তার ওয়াইফ শুনতে পায়। সো একদিন দেখতে পায় যে তারা মানে সে রাতের বেলা উঠছে ফ্রেশ হওয়ার জন্য বা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছে। হুট করে ওয়াশরুম তোমার হচ্ছে গিয়ে তোমার পাশের যে কিচেনের মধ্যে একটা শব্দ পায়, যায়, যাওয়ার পর লাইট জ্বালায়। লাইট জ্বালায় দেখতে পায় তার হাজবেন্ড মানে ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে চাবায় চাবায় এভাবে খাইতেছে, তার হাজবেন্ড আর কি। এখন ও তো চিৎকার দিয়ে উঠছে যে তুমি কেন এভাবে ইয়া করে খাইছো। এটা দেখার পর মেয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছে। এ চিল্লানি শুনে তার হাজবেন্ড আসলে পাশের রুম থেকে আসছে, আসার পরে বলে কি হয়েছে, বলছে তুমি কি কই ছিলা না ছিলা, বলছে এখানে কাঁচা মাংস কে জানি খাচ্ছিল তোমার মতো দেখতে। বলছে আমি নাকি, মাথা নষ্ট নাকি? তো তার পরবর্তীতে দেখে যে আসলে কিছুই নাই আসলে চারপাশে। এর পরবর্তীতে হচ্ছে একটা কবিরাজ নিয়ে আসে, যেহেতু কাজ হচ্ছিল না, কবিরাজ তো না, ওইখানের অনেক বড় আসলে হচ্ছে গিয়ে তোমার ইমাম সাহেব একজনের সাথে দেখা করেন। পরে ইমাম সাহেব বলে যে আসলে আপনার যে মা ছিল এই বৌমার উপরে আসলে ব্ল্যাক ম্যাজিক করছে। সো তার পরবর্তীতে কি, পরবর্তী কাহিনী নেক্সট দিনে ইনশাআল্লাহ বলবো। বাট এটা শোনার জন্য অবশ্যই নেক্সট কাহিনী কিন্তু আরো ইন্টারেস্টিং, মনে করিয়ে দিও নেক্সট দিনে ইনশাআল্লাহ। এবং তোমরা আজকের ক্লাসটা কি আসলে বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না? আই হোপ বুঝতে পারছো। অনেক ধরে ধরে ধীরে 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 বুঝাইছি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ক্লাসটা যদি তুমি বুঝতে পারো অবশ্যই ক্লাস শেষে জানাইও। এত কষ্ট করে বুঝানোর পরেও যদি পোলাপান মনোযোগ দিয়ে না পড়ে বুঝতে না পারে, সেটা আমার জন্য অনেক কষ্টের একটা বিষয়। সো নেক্সট দিনে ভূতের গল্প শুনতে চাইলে অবশ্যই জানাতে হবে ক্লাসটা কেমন লাগলো, নট ভূতের গল্প। ঠিক আছে? সো সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।